দেখেন, আজকে হচ্ছে 26শে আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলি ব্যাচের 19তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 19তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব বন্দি হাজির রিট বা রিট অফ হ্যাবিয়াস কর্পাস। তো রিট, বন্দি হাজির রিট বলার আগে আমাদের একটু আলোচনা করা উচিত যে রিট আসলে কি। রিট হচ্ছে যে আমরা এতদিন যা পড়েছি, দেখেন, যে মামলা, যে কোনো ফৌজদারি মামলা দায়ের করে দুইটা জায়গায়, হয় ম্যাজিস্ট্রেটের কাছে না হলে থানায়। কিন্তু এবং এখানে সরাসরি কিন্তু হাইকোর্টে যে মামলা দায়ের করা যায় এরকম কোনো বিধান কি আমরা কোথাও পড়ি নাই। তো রিট হলো এমন একটা এখতিয়ার যেখানে ওই মামলাটা সরাসরি দায়ের করতে হয় হাইকোর্ট ডিভিশনে। বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদে রিট সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে 5 প্রকার রিট সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5 প্রকার রিট হচ্ছে আপনার রিট অফ হ্যাবিয়াস কর্পাস, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ সার্সিওরারি, রিট অফ প্রোহিবিশন, আর হলো রিট অফ কোয়ারেন্টো। তো আমাদের এত পড়া লাগবে না, আমাদের এখানে একটা ফৌজদারি কার্যবিধি 491 ধারায় রিট অফ হ্যাবিয়াস কর্পাস সম্পর্কে আলোচনা করছে। রিট অফ হ্যাবিয়াস কর্পাস হচ্ছে বন্দি হাজির রিট। বন্দি হাজির রিট কি? যে আমরা পড়েছি যে যখন কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়, আমাদের ফৌজদারি কার্যবিধির 61 ধারা অনুযায়ী পুলিশ তার হেফাজতে রাখতে পারে সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজির করতে হবে। আর 81 ধারায় পড়েছি যখন পরোয়ানা সহ গ্রেফতার করা হয় তখন অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে, মানে পুলিশ 1 মিনিটও তার রাখার অধিকারী না। কিন্তু যদি এরকম হয় যে শুধু পুলিশ না, যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিরে গ্রেফতার করে তারে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতেছে না বা তারে আটকায় রাখছে, তারে কখনো ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে না, ধরেন 5 দিন হয়ে গেছে থানায় আছে, তারে কোনো মামলায়ও দেয় নাই, ম্যাজিস্ট্রেটের কাছেও হাজির করতেছে না, তখন তারে এই যে যে আটকিয়ে যে রেখেছে এটা হলো বেআইনি ভাবে আটক। কারণ এটা আইনের লঙ্ঘন। আমাদের বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদে বলা হয়েছে যে যে কোনো ব্যক্তিকে ওই তার 24 ঘন্টার ভিতরে তার ওই পুলিশের কাছে হাজির করতে হবে। 61 ধারায় যে কথা বলছে সংবিধানের 33-এও তাই বলছে। তাহলে যদি কাউকে বেআইনিভাবে আটক রাখে তখন ওই ব্যক্তির প্রতিকার হচ্ছে রিট অফ হ্যাবিয়াস কর্পাস দায়ের করা, মানে বন্দি হাজির রিট। মানে কোন অধিকারে তাকে আটক রাখা হলো এটা হাইকোর্ট ডিভিশন ওই ব্যক্তির কাছে জানতে চাইবে যে কোন অধিকারে তাকে আটকে রাখা হলো। যদি যুক্তিসঙ্গত কারণ দর্শাতে না পারে তাহলে ওকে তো মুক্তি দিতেই হবে, আর যে আটকে রেখেছে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তো এই বন্দিয়াদের রিট সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেন? 491 ধারায়। আমরা একটু পড়ি, দেখেন। যখন কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক করা হয়, আন্ডারলাইন করেন, বেআইনি শব্দটা আন্ডারলাইন করেন। যখন কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখা হয় তখন বন্দি হাজির রিট পিটিশন দায়ের করা যায়। বল দিবেন যে কোনো ব্যক্তি বন্দি হাজির রিট দায়ের করতে পারে। তাহলে বন্দি হাজির রিট দায়ের করতে পারে কে? যে কোনো ব্যক্তি। যারা আটকায় রাখছে তার হাজবেন্ড ওয়াইফ বা ভাই বাবারাই যা দায়ের করতে হবে তা না, যে কোনো ব্যক্তি রিট করতে পারে। বন্দি হাজির অর্থ হলো বন্দিকে আদালতে হাজির করা। তো অর্থাৎ বন্দি হাজির রিটের ক্ষেত্রে আদালত বেআইনি ভাবে আটককৃত কোনো বন্দিকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দিতে পারে তার নিজের সন্তুষ্টির জন্য যে উক্ত ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখা হয়নি, এবং সংশ্লিষ্ট পক্ষ উক্ত বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বন্দিকে মুক্তি দিতে পারে। আপনাদের একটা সাম্প্রতিক কালের একটা উদাহরণ দেই, ধরেন এই যে যে আমাদের কোটা আন্দোলনের ক্ষেত্রে 5 জন সমন্বয়করে ডিবি অফিসে আটকায় রাখছিল, মনে আছে? ডিবি অফিসে আটকায় রেখে তারে ভাত টাত খাওয়াইছে। কারণ কিন্তু ওই যে 5-6 দিন আটকায় রাখছে তারে কিন্তু কোনো মামলায় রাখে না, কিন্তু ওই ওই জায়গা আটকায় রাখছে। তো তখন তার পক্ষে রিট করছিল যে হাইকোর্ট ডিভিশনের কয়েকজন, আরে মঞ্জুর আল মতিন প্রীতম, তারপরে সারা আহমেদ, সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে, ওনরা সহ কয়েকজন রিট করে। তো ওই রিট শেষ পর্যন্ত শুনানি হইতে হইতে তাদের আবার ছেড়ে দিছিল, মানে রিট শুনানি ইচ্ছা করে বিচারপতিরা বিব্রত হয়েছে। ওনারা যে জায়গায় দেখে যে কোনো একটু স্পর্শকতার বিষয় আছে তখন বিভিন্ন সময় বলে আমরা বিব্রত, অসুস্থ, এই সেই বিভিন্ন আনাই দানাই পানাই কইরা ওইটা ওই সময় আর করে না। তো ওই যে যে রিটটা করছিল ওইটা হচ্ছে আপনার কি, রিট অফ হ্যাবিয়াস কর্পাস, যে তাদেরকে কোন অধিকারে তাদের তাদের যদি মামলা দেওয়ার দরকার হয় এটা মামলা দেন। কিন্তু ডিবি অফিসে তো
ডিবি অফিস তো পরের কথা, যে কোনো পুলিশ অফিসার তাকে সর্বোচ্চ রাখতে পারে কতদিন? 24 ঘন্টা, এর বেশি তো রাখার অধিকার নাই। ওই যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস দেখেন, সংবিধানের 2 এর খ সরেয়, খতে একটা ব্র্যাকেট দেন, 2 এর খ সরেয় অনুচ্ছেদে এবং ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 491 ধারায় গোল দিবেন হাইকোর্ট বিভাগে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। তার মানে এই রিট অফ হ্যাবিয়াস কর্পাসের ক্ষমতা প্রয়োগ করতে পারে শুধুমাত্র কে? হাইকোর্ট বিভাগ, আর কেউ পারে না। আমাদের এতটুকু মনে রাখলেই হবে। সিগনেচার করছেন স্বপন সাহেব? একটু স্বপন সাহেব দিন। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, 1 নাম্বার, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের ডিরেকশন অফ দ্য নেচার অফ হ্যাবিয়াস কর্পাস ইস্যু করার ক্ষমতা আছে? কত? 491। 2 নাম্বার দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর 491 ধারা অনুযায়ী হ্যাবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত? কোন আদালত বলেন? হাইকোর্ট বিভাগের। হাইকোর্ট বিভাগের এখতিয়ারভুক্ত। তা আমরা এখন করব জামিন। জামিন করার আগে আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিব। মাসুদ সাহেব একটু কাইন্ডলি এখানে আসেন। যারা যারা পান নাই বা যারা যারা নিতে ইচ্ছুক নেন, আগে এডিশনাল পেজটা পড়বো, তারপরে হচ্ছে জামিনের বিষয়টা পড়বো। একটু দেন সবাই। দেখেন, আমরা আপনাদের যে এডিশনাল পেজটা দিছি প্রথমে এটা একটু দেখেন। তো এখানে আমরা পড়বো যে ফৌজদারি কার্যবিধি 1898 এর চ্যাপ্টার 34, 3টা এক্স হলো 10, আর ভি এর বাম পাশে যদি 1 থাকে, আই থাকে, তাহলে এটা হলো 4। 34 এর ধারা 464 থেকে 475 পর্যন্ত পাগল বা উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বা লুনাটিকের বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কততম অধ্যায়ে পাগল, উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে, কত অধ্যায়? এবং এখানে পাগল, উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা বলে কি? লুনাটিক। লুনাটিক। তো এরপরে আমরা চলে এসে দেখেন 464 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট কোনো মামলার অনুসন্ধান বা বিচার চলাকালে, মানে অনুসন্ধানও চলতে থাকতে পারে, বিচারও চলমান থাকতে পারে, অনুসন্ধান বা বিচার চলাকালে কোনো অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্তকে, এই শব্দটা বললেন, অভিযুক্ত মানে হচ্ছে মামলার আসামি। অভিযুক্ত মানে কি? মামলার আসামি। অভিযুক্তকে উন্মাদ বা পাগল বা মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ হলে, আন্ডারলাইন করবেন, ওনার কাছে যদি সন্দেহ হয় বিচার বা অনুসন্ধান কালে যে আসামি হচ্ছে আপনার উন্মাদ বা পাগল, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন বা মেডিকেল অফিসারের মাধ্যমে উক্ত অভিযুক্তকে পরীক্ষা করিয়ে অভিযোগের সত্যতা পেলে উক্ত ম্যাজিস্ট্রেট উক্ত মামলার কার্যক্রম স্থগিত রাখতে পারে। আন্ডারলাইন করেন, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন। সিভিল, প্রতিটা জেলায় একজন সিভিল সার্জন থাকে বা মেডিকেল অফিসাররে দিয়ে ওই আসামির পরীক্ষা করাবে। পরীক্ষা করানোর পরে যদি ম্যাজিস্ট্রেট ওটা সেটার সত্যতা পায়, মানে আসলে যদি বুঝতে পারে যে সে আসলেই উন্মাদ বা পাগল, তাহলে ওই মামলার কার্যক্রম কি করবে? স্থগিত করবে। তাহলে এখানে বেশ কয়েকটা জিনিস আছে দেখেন, যে 464 দ্বারা প্রয়োগ করতেছে শুধুমাত্র কে? ম্যাজিস্ট্রেট। যদি আশা, কখন? বিচার, অনুসন্ধান বা বিচার চলাকালে। অনুসন্ধানের সময় হতে পারে, আবার কি বিচার সময় হতে পারে। আচ্ছা, তারপরে এটা আহ কাকে পাগল, উন্মাদ বা মানসিক বলে সন্দেহ হলে কাকে? অভিযুক্ত করতে হবে। তাহলে পরীক্ষা করাবে কারে দিয়ে? সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে দিয়ে অথবা মেডিকেল অফিসারের মাধ্যমে। এবং যদি এর সত্যতা পায় তাহলে মামলার কার্যক্রম কি করবে বলেন? স্থগিত করবে। ধন্যবাদ। আমরা চলে আসি 465 ধারায়। 465 ধারায় বলতেছে, 465 ধারা অনুযায়ী দায়রা আদালত, দায়রা আদালত বলতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, কোন অভিযুক্ত ব্যক্তি উন্মাদ, পাগল বা মানসিক ভারসাম্যহীন হয় তবে মামলার বিচার স্থগিত রাখতে পারবেন। বাট ইনি স্থগিত ওই যে উপরের ধারার প্রসিডিউর অনুসরণ করবে। ম্যাজিস্ট্রেট যেরকম কার কাছে পাঠাইছিল, তিনিও দায়রা আদালত পাঠাবে কার কাছে? সিভিল সার্জনের কাছে। তারপরে যদি মনে করে যে সিভিল সার্জন রিপোর্ট দিলে যদি মনে হয় যে আসলে সে পাগল, উন্মাদ বা ভারসাম্যহীন, তাহলে বিচার কার্যক্রম স্থগিত রাখতে পারে। বুঝতে পারছেন? তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের জন্য প্রযোজ্য কত ধারা? 464। আর দায়রা আদালতের জন্য কত ধারা? 400
65। ধন্যবাদ। তো এরপরে আমরা চলে আসি, দেখেন 466 ধারা। 466 ধারা অনুযায়ী উন্মাদ ব্যক্তিকে মুক্তি প্রদান। উন্মাদ মানে ওই যে যার বিচার কার্যক্রম স্থগিত করলো, তারে মুক্তি দিবে কত ধারায়? 466 ধারায়। জামিন বা জামিন ব্যতীত, মানে জামিনের মাধ্যমে মুক্তি দিতে পারে অথবা কি জামিন ছাড়া। এবং এক্ষেত্রে আন্ডারলাইন করেন লুনাটিক অ্যাক্ট। লুনাটিক অ্যাক্ট 1912 অনুসরণ করতে হবে। তো এই ক্ষেত্রে অনুসরণ করবে লুনাটিক অ্যাক্ট কত? 1912। আশরাফুল সাহেব এদিকে পেজ নিয়ে যান। লুনাটিক অ্যাক্ট 1912 এখান থেকে অনুসরণ করতে হবে। তাহলে যদি আপনাকে বলে পাগল বা উন্মাদ ব্যক্তির মুক্তি দিবে কত ধারায়? 466 ধারায়। ম্যাজিস্ট্রেটও মুক্তি দিবে 466, আবার দায়রা আদালত 466। জামিন সহ বা জামিন কি ব্যতীত। লুনাটিক অ্যাক্ট কত সাল? 1912 সাল। তারপরে দেখেন 470 ধারা অনুযায়ী পাগল বা উন্মাদ আসামিকে খালাস দিতে পারেন। খালাস দিবেন মানে যদি এরকমই দেখা যায় যে বিচার চলতেছে, মানে তার পাগলত্বের অবসান আর হয় নাই, সে পাগলই আছে, তার উন্মাদনার অবসান আর হয় নাই, তাহলে তো ওই মামলা তো আর আজীবন স্থগিত রাখবে না, একসময় তারা খালাস দিবে। খালাসটা দিবে কত দ্বারাই? 470 দ্বারাই। তাহলে আমার এই জায়গা থেকে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হলো যে পাগল উন্মাদ বা লোনাটিকের বিচার সম্পর্কে বলছে কত অধ্যায়? 34 অধ্যায়। ম্যাজিস্ট্রেট পাগল উন্মাদ বা লুনাটিক রে সিভিল সার্জনরে দিয়ে পরীক্ষা করাবে 464 ধারায়, এবং মামলার কার্যক্রম কি রাখবে? স্থগিত রাখবে। দায়রা আদালত সেম কাজটা করবে কত ধারায়? 465 ধারায়। মামলা কার্যক্রম কি রাখবে? স্থগিত রাখবে। ম্যাজিস্ট্রেট হোক বা দায়রা আদালত হোক, ওই আসামির জামিন বা জামিন সহ মুক্তি দিবে ওই পাগল উন্মাদরে কত ধারায়? এবং কোন আইন অনুসরণ করবে? লুনাটিক অ্যাক্ট 1900 কত 12। এবং সবশেষে তাকে খালাস দিবে কত ধারায়? 470 ধারায়। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, অনলাইন অফলাইনে যারা আছেন। তার মানে আমরা খালাসের আরো একটা ধারা পাইছি, 400 কত 70। তো আমরা আমাদের মূল আইন পাঠ বইয়ে চলে আসি। জামিন পড়বো, জামিন। হ্যাঁ, দায়রা আদালত পরীক্ষা করাবে সিভিল সার্জন দিয়ে। 64তে যে প্রসিডিউর, 65তেও সেম প্রসিডিউর, বাট 64তে হলো ম্যাজিস্ট্রেট, 65 হলো দায়রা। বলেন বলেন। প্রশ্নটা হলো কি, আমাকে কাছে একটা মামলা আছে, তা ওই ছেলেটা বলে স্ত্রী আর কি, স্ত্রী দেখে যাচ্ছে ওর কিছু ছবি আছে, ওটা ফটোগ্রাফি আইনের ভিতরে ওটা ছিল, তার ওই ছবিতে সাইডে থাকে ওর জন্য মামলা হয়েছে, এবং সে মেন্টালি আছে, তার ওই রিহাব মেডিকেটে আছে, তার আমার কাছে আইসে কয়েকবার প্রাইস ঘুরে পড়ে এদিক সেদিক পাগল ফিরে এখন তখন টাকা কোন ভাবে এই এটা তো আপনি যেহেতু আসামি পক্ষের আইনজীবী, আপনার আবেদন করতে হবে যে ওনার আমার আসামি উন্মাদ, পাগল, এবং তারপরে আপনি রেফারেন্স দেবেন ওনার। আপনি বিশ্বাস না হলে আমাদের ফৌজদারি কার্যবিধির এত ধারায় আছে, আপনি সিভিল সার্জন দিয়ে পরীক্ষা করান। তারপরে সিভিল সার্জন যদি উনি পরীক্ষা করাবে, করানোর পরে সিভিল সার্জন যদি বলে যে সে আসলেই পাগল উন্মাদ, তাহলে মামলা কার্যক্রম স্থগিত রেখে তারা জামিনে মুক্তি দিবে। কিন্তু আপনার কথাই তো বিশ্বাস করবে না, আপনি তো আদালতে রেফারেন্স দিবেন যমুক ধারায় এই কথা আছে, এই ধরনের আপনি সিভিল সার্জন দিয়ে পরীক্ষা করান। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি জামিন সংক্রান্ত বিধান। প্রভিশন অ্যাজ টু বেইল, ধারা 496 থেকে 498। অ্যাকচুয়ালি জামিন সংক্রান্ত 496 থেকে 502 পর্যন্ত জামিন সংক্রান্ত বিধান। তো জামিন আসলে কারে বলে? আমরা যদি বইয়ে পড়ার আগে আমরা আরিফ সাহেবের কাছে চলে আসি, যে খালি বাংলায় এতকাল কোর্ট কাছারিতে গেছেন, জামিন বলতে আরিফ সাহেব আপনার ভাষায় একটু বলেন, আপনি আসলে জামিন বলতে কি বোঝেন? স্যার জামিন হচ্ছে ইংরেজিতে বলে বেইল বন্ড স্যার। বেল বন্ড। বেইল বন্ড। ইংরেজিতে জামিন বেল বন্ড বলে না। বেল বন্ড হলে তো মুসলেকা হয়ে গেল। আপনার ইংরেজি লাগবে না, আপনি বাংলাই বলেন দি। এই আশরাফুল্লাহ দেন দি। স্যার এটা হচ্ছে যে আমরা
কোর্টে যেটা করি, হ্যাঁ তো আসামি যখন জামিন হয়, হ্যাঁ, হ্যাঁ। জামিন হওয়ার পরে আসামিরে বলি যে তোমার 10,000 টাকা বন্ডে জামিন দিছে। জামিন হলো কেন? জামিন জিনিসটা কি সেটা জানতে চাইছি আমি। জামিন জিনিসটা কি? জামিন জিনিসটা হলো যে আসামিকে জামিন দিছে আহ কোর্টের, আহ, জামিন জিনিসটা কি, জামিন জামিন আছে স্যার একটা কোর্টের একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে তাকে একটা জামিন দেয়। জামিনটা কি? ফর্ম, হ্যাঁ, জামিনটা কি? জামিনটা তো একটা নিশ্চয়তা। কিসের নিশ্চয়তা? ভাই এটা থামেন। এত সহজ কথা সহজ ভাবে বলবেন। বলবেন যে যদি কাউরে পুলিশ গ্রেফতার করে, পুলিশের কাছ থেকে তারে কারাগারে প্রেরণ করলে বা পুলিশের কাছে থাকলে তারে যে মুক্তি করার যে প্রক্রিয়া সেটা বলে কি? জামিন। এর নিয়ে পেশায় টেশাই কি কি বানাচ্ছেন মানে তো বোঝা। আচ্ছা, আমরা আসি যে জামিন সংক্রান্ত বিধান। প্রথমে দেখি বেইল। পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আন্ডারলাইন করবেন নির্দিষ্ট স্থান এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে এই জামিন বলে। যখন কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে তখন তো পুলিশ হেফাজতে এসে 24 ঘন্টা পর্যন্ত রাখতে পারে, এরপর চালান দেয় ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট তারে কারাগারে পাঠায় দেয়। তখন তারে কারাগার থেকে মুক্তি করার যে প্রক্রিয়া সেটাই বলে কি? জামিন। এবং এই জামিনের জামিনের দুইটি শর্ত থাকে, দেখেন দুইটা শর্ত বলতেন। এক, জামিন নামা বা বেল বন্ড, জামিনদার বা সিওরিটি। তো এখন জামিন নামা বা জামিন নামা আর বা জামিনদার, এই দুইটা আসলে কি? আমরা যখন কোর্টে সাধারণত যারা যান জানেন বলে যে তাকে 5,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো এবং একজন জামিনদারের জিম্মায়। তাহলে 5,000 টাকার বন্ডে জামিন মানে হলো ওই একটা বন্ড থাকবে, সেখানে লেখা থাকবে যে এই 5,000 টাকার বন্ডে তার জামিন দেওয়া হলো। আর তার জামিনদার হবে একজন গণ্যমান্য ব্যক্তি। তো সেই যদি কখনো আসামি জামিনের শর্ত ভঙ্গ করে আর কোনোদিন যদি না আসে, তাহলে ওই 5,000 টাকা যে জামানত এটা দিবে কে? জামিনদার। এটা জামিনদার দিবে। তো ওই যে কোর্টে যে জামিনের সাথে সাথে বলে এত টাকার বন্ডে জামিন দেওয়া হলো, বিষয়টা কিন্তু এমন না যে সাথে সাথে ওই টাকাটা দিতে হবে, বিষয়টা কিন্তু তা না। ভবিষ্যতে যদি সে জামিনের শর্ত ভঙ্গ করে তাহলে তাকে, তারও দেয়া লাগবে না, দিতে হবে জামিনদারকে। যে জামিনদার হলো ধরেন আহ দিনের যদি কারো জামিনদার হয়, তাহলে সে দেখা গেলো আসে নাই, আর যে আসামি আর আসে নাই, তাহলে ওই 5,000 টাকা দেওয়া লাগবে কার? দিনেশের। আচ্ছা, তো আমরা একটু চলে আসি জামিন নামা এবং জামিনের মুসলেকা বা বেল বন্ড। বেল বন্ড দেখেন, জামিন নামা হলো, এই জন্য তো 5,000 কোটি 2 লাখ। আচ্ছা দেখেন, জামিন নামা হলো আদালতে যখন জামিনদার থাকে দুইজন তখন ওইটা তাদের কথা। জামিন নামা হলো আদালতে রাখা একটি নির্ধারিত ফরম, যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয় সেই ব্যক্তি এটা পূরণ করে সম্পাদন করে। আদালত বা পুলিশ জামিনের যে পরিমাণ অর্থ নির্ধারণ করে জামিন নামায় তা উল্লেখ থাকে। এটা আন্ডারলাইন করেন, আদালত অথবা কে? পুলিশ। যদি আপনাকে বলে যে জামিন দিতে পারে কে, আদালত নাকি পুলিশ? আদালতও পারে, পুলিশও পারে। আমরা পড়ে এসেছি এর আগে পুলিশ কত দ্বারাই পারে? 169 দ্বারাই পারে, 169 দ্বারাই। এটা বলা হয়েছে যে পরিমাণ অর্থ নির্ধারণ করে। জি। এরপরে কিন্তু দেখি যে ওই পরিমাণ প্লাস 2 দেওয়া থাকে। হ্যাঁ, 2 দেওয়া থাকে, ওই জায়গায় জামিনদার 2 জন থাকে এই জন্য 2 দেওয়া থাকে। এই টাইপের কিছু থাকতে পারে, কিন্তু মেইনলি স্যার 10,000 টাকা লিখলি, হ্যাঁ, 5,000 গুণ 2 দেয়। তাহলে তুই 10,000 তো শেষ। 10,000 টাকা যদি জামিন হয় তাহলে 10,000 গুণ 2 যায় বলা হয়। না না স্যার, বলে দিচ্ছে যে এটা একটা তুমি দেবে একটা আমি দেবো এরকম। 10,000-এ 5,000 গুণ 2, এই তো। আচ্ছা দেখেন, তো জামিনদারে আসি আমরা। জামিনদার হলো এমন ব্যক্তি, আন্ডারলাইন করবেন, যে জামিন নামায় স্বাক্ষর করে এই শর্তে যে যে ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে যদি জামিনের শর্ত পূরণ করতে ব্যর্থ হয় বা হাজির না হয়, তাহলে জামিনদার জামিন নামায় উল্লেখিত অর্থ পরিশোধ করবে। আশা করি জামিনদারের কাজ বুঝতে পারছেন। বুঝতে পারছেন না? আচ্ছা, এখন আমরা একবারে সেরে আসি, তারপরে বুঝবেন যে এই যে যে জামিনদার যে টাকাটা কি বা জামিনদারের কাছ থেকে টাকাটা কেমনে আদায় করবে।
বা জামিননামা কিভাবে বাজেয়াপ্ত হবে, এই জিনিসটা আলোচনা করছে 514 ধারায়। কত ধারায় বলেন? 514 ধারা। আপনাদের কেবল একটা অন্তর্বর্তীকালীন ইসের একটা শীট দিছি, দেখেন, পাইছেন? ওটার ডান পাশে লেখা আছে জামিননামা বাজেয়াপ্ত, পাইছেন? আচ্ছা, আমরা আগে জামিননামা বাজেয়াপ্তটা পড়ে ফেলি, দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 514 ধারায় জামিননামা বাজেয়াপ্ত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। তো যদি যদি আপনাকে বলে যে জামিননামা বাজেয়াপ্ত করা হয় কত ধারায়? 514 ধারায়। 514 ধারা অনুযায়ী নিম্নোক্ত আদালত জামিননামা বাজেয়াপ্তির আদেশ দিতে পারে। কে কে পারে দেখেন? যে আদালত জামিননামাটি গ্রহণ করেছিল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা কে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তার মানে যদি আপনারা বলে যে অন্য কোনো আদালত পারে কিনা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ছাড়া পারে, ওই যে যে আদালত জামিননামা কি করেছিল, গ্রহণ করেছিল, এটার মধ্যেই তো অন্যান্য আদালত লুকায়িত আছে। আচ্ছা, উপরোক্ত আদালত যদি দেখেন জামিননামা বাজেয়াপ্ত হয়েছে, তখন প্রমাণ লিপিবদ্ধ করে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে জামিননামায় বর্ণিত অর্থ পরিশোধ করতে বা কেন পরিশোধ করা হবে না এই মর্মে কারণ দর্শাতে বলবেন। মানে ওই যে যে জামিন, ধরেন একজন ব্যক্তি জামিনদার হয়েছিল, তো এখন যে আসামি সে তো আর আসে নাই, তাহলে জামিননামা বাজেয়াপ্ত হয়েছে, এখন সেই ব্যক্তিরে বলবে যে আপনি তো অমুকের জামিনদার ছিলেন, তাহলে আপনি কেন 5,000 টাকা দিবেন না, কারণ দর্শান। কারণ দর্শাতে ব্যর্থ হলে এবং অর্থ প্রদান করা না হলে, যদি সে ওই ব্যক্তি কি করে, কারণ দর্শাতে ব্যর্থ হয় বা অর্থ প্রদান করা না হলে, উক্ত মুচলেকাবদ্ধ ব্যক্তির গোল দিবেন অস্থাবর সম্পত্তি। কোন ধরনের সম্পত্তি? হ্যাঁ, উক্ত মুচলেকাবদ্ধ ব্যক্তির অস্থাবর সম্পত্তি, বা সেই ব্যক্তি মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে হতে অস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের জন্য ওয়ারেন্ট জারি পূর্বক আদালত উক্ত অর্থ আদায়ের ব্যবস্থা আহ, অবলম্বন করতে পারেন। তাহলে আমার এই জায়গায় একটা জিনিস জানলেন যে জামিননামা যদি বাজেয়াপ্ত করা হয় এবং ওই টাকা আদায়ের জন্য জামিনদারের কোন ধরনের সম্পত্তি প্রয়োগ করা হবে, কোন ধরনের? অস্থাবর সম্পত্তি, বুঝতে পারছেন? আর মারা গেলেও ওর যা পরিত্যক্ত যে সম্পত্তি আছে তার মধ্যে থেকে কি সম্পত্তি? অস্থাবর। অস্থাবর। উক্ত অর্থ পরিশোধ না করলে এবং উক্ত ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায় করা না গেলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছিলেন সে আদালতের আদেশ ক্রমে, আন্ডারলাইন করবেন, মুচলেকাবদ্ধ ব্যক্তিকে দেওয়ানি কারাগারে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। তার মানে জামিননামা বাজেয়াপ্তির জন্য সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে কতদিন? এটা কিন্তু দেওয়ানি কারাগার। কি কারাগার? দেওয়ানি কারাগারে 6 মাস আটক রাখা যাবে। তবে আদালত সুবিবেচনা পূর্বক উল্লেখিত অর্থের অংশবিশেষ মওকুফ করতে এবং অবশিষ্ট অংশবিশেষ পরিশোধে বাধ্য করতে পারেন। তবে আদালত যদি মনে করেন যে 5,000 টাকার ভিতরে তারা 3,000 টাকা মওকুফ করে দিতে পারে আর বাকি 2,000 টাকা তুমি দিবা। কোন জামিননামা, আন্ডারলাইন করেন, এই লাইনটা গুরুত্বপূর্ণ, কোন জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা গেলে, মানে ধরেন আসামি রেগুলার আসতেছে, এখনো আসামি জামিনের শর্ত ভঙ্গ করে নাই, এখন জামিনদার কি হয়ে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে এখন আসামি আর আসে না, আসামি আর কি আসে না, তার মানে আসামি জামিনের শর্ত ভঙ্গ করতে জামিনদার মারা যাওয়ার পরে, তাহলে কি হবে? তো কোনো জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা গেলে তার সম্পত্তি উক্ত জামিননামা সম্পর্কিত সমস্ত দায় হতে মুক্ত হয়ে যাবে। মানে সে মারা যাওয়ার পরে যদি জামিনের শর্ত ভঙ্গ করে তাহলে আর জামিনদারের দায় নাই। আর মারা না গেলে যদি জামিনের শর্ত ভঙ্গ করে দিতে হবে। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জামিনদারের কোন ধরনের সম্পত্তি থেকে জামিননামা বাজেয়াপ্ত হলে টাকা আদায় করা হবে, কোন সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে কতদিন? 6 মাস। দেওয়ানি কারাগারে তাও কতদিন? 6 মাস। এবং ইচ্ছা করলে আদালত এটা কি করতে পারে? মওকুফ করতে পারে। আর যদি জামিনদার যদি ওই জামিনের শর্ত ভঙ্গ হওয়ার আগেই মারা যায় তাহলে তো তার আর দায় দায়িত্ব থাকলো না। বুঝতেন? তাহলে জামিননামা বাজেয়াপ্তি কত দাঁড়ায়? ধন্যবাদ, আমরা আইন পাঠে চলে আসি। আমার একটু নাম রেজিস্ট্রি করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 496 ধারায়। আমরা যখন ফৌজদারি কার্যবিধি শুরু করেছিলাম তখন বলেছিলাম যে কোনো
অপরাধ জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য সেটা বোঝা যায় কেমনে? দ্বিতীয় তফসিলের কত কলাম? পঞ্চম কলাম। দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম। তাহলে আমাদের আহ দণ্ডবিধির যে 511টা ধারা আছে, যত অপরাধ আছে সবগুলাই যে জামিন যোগ্য তা না, সবগুলাই যে জামিন অযোগ্য তা না। কোন কোন অপরাধ জামিন যোগ্য আর কোন কোন অপরাধ জামিন অযোগ্য সেটা জানা যায় তৃতীয় তফসিলের পঞ্চম কলাম হতে। আর জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক, এই কথাটা বলা হয়েছে 496 ধারায়। কত ধারায়? তাহলে আপনি যদি জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালতে জামিন চান তাহলে আপনাকে দরখাস্তটা করতে হবে কত ধারায়? 493 ধারায়। দেখেন 493 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জামিনযোগ্য অপরাধে আটক হয় অথবা তাকে ওয়ারেন্ট ছাড়া আটক করা হয়, আন্ডারলাইন করেন, ওয়ারেন্ট ছাড়া আটক করা হয়। এখন আপনার কাছে অনেক সময় মনে হতে পারে যে জামিনযোগ্য অপরাধে ওয়ারেন্ট ব্যতীত আটক করা যায়। হ্যাঁ, যাবে না কেন? গতকাল আহ আমরা কোথায় ইয়ে করলাম, তাহলে জামিন জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি করা যায় বলেন? ওয়ারেন্ট ছাড়া কিন্তু গ্রেফতার করা যায়। দেখেন তাহলে তাকে তাহলে তাকে যে আদালতে হাজির করা হবে সে আদালত উক্ত আটক ব্যক্তিকে জামিন দিবে, শ্যাল বি রিলিজড অন বেল। এই শ্যাল বি শব্দটা আন্ডারলাইন করেন, শ্যাল বি রিলিজড অন বেল। এবং 496 ধারায় শ্যাল শব্দটি ব্যবহার করায় এই ধারার অধীন জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার, এবং জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য গোল দিবেন আদেশ সূচক বা ইম্পারেটিভ। আমি একটা উদাহরণ দিই শুনেন, আপনারা কোর্টে অনেক হয় ডাক্তার যদি অবহেলা করে বা বেপরোয়া ভাবে যদি কোনো অপারেশন করে রোগী মারা যায় তখন ডাক্তারের বিরুদ্ধে মামলা হয় দণ্ডবিধির 304 ক ধারায়। 304 ক, যেখানে সাজা আছে 5 বছর কারাদণ্ড। এখন 304-এর ক ধারাটা আমলযোগ্য। আমলযোগ্য মানে কি? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কিন্তু জামিনযোগ্য। বিনা পরোয়ানায় তারে গ্রেফতার করলো কিন্তু আবার তার জামিন চাইলে কি জামিন দিতে হবে। বুঝতে পারছেন? আবার ওই যে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে রাজপথে যদি কাউকে নিহত করে, এটা শাস্তিযোগ্য হলো 304-এর খ ধারায়। 304-এর এটাও আমলযোগ্য, মানে তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে কিন্তু এটা আবার জামিন যোগ্য, মানে জামিন চাইলেও জামিন দিতে বাধ্য। তাহলে 496 ধারায় জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে আদালত কি বলেন? বাধ্য। আমরা একটু নামাজের বিরতিতে চলে যাই, নামাজ পড়ে আইসা পরের থেকে শুরু করি। আচ্ছা, আমরা পড়া শুরু করি। দেখেন যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, একটু আগে আমরা 496 ধারায় পড়লাম জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক, কারণ সেখানে শিয়ালবি শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে সেটা হচ্ছে আদালতের জন্য আদেশ সূচক। এখন দেখি জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে 497 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে পুলিশ জামিন অযোগ্য অপরাধে আটক করে অথবা ওয়ারেন্ট ছাড়া আটক করে তাহলে তাকে জামিন দেওয়া যেতে পারে, আন্ডারলাইন করবেন, মে বি রিলিজড অন বেল। 497 ধারায় মে শব্দটি ব্যবহার করায় এই ধারার অধীন জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনগত অধিকার না, বরং জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। আদালত ইচ্ছা করলে জামিন দিতে পারে আবার নাও দিতে পারে। বললো যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিবে কি দিবে না এটা একান্তই আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কিন্তু জামিন অযোগ্য অপরাধে আদালত অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিবে না, শ্যাল নট বি রিলিজড অন বেল, যদি সে, আন্ডারলাইন করবেন, আছে আপনাদের আছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধী বলে বিশ্বাস করার আদালতের যুক্তিসঙ্গত কারণ থাকে। এটার অর্থ কি? মানে যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত হয়, এরকম কোন অপরাধে যদি আসামি হয় তাহলে তারা জামিন দিবে না। দিবে যে না এটাই আদালতের জন্য বাধ্যতামূলক। এই যে দেখেন দিবে না, এই দুইটা ক্ষেত্রে প্রথমত বললো যে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিবে কি দিবে না আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। পরে এসে বললো যে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য কোনো মামলা হয় ওই মামলার আসামিরে জামিন দিবে না, এটাই ওনার জন্য কি বাধ্যতামূলক। অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধের ক্ষেত্রে জামিন না দেওয়া আদালতের জন্য আদেশ সূচক বা ইম্পারেটিভ। এখন আপনার কাছে মনে হতে পারে যে তাহলে এরা কি কোনোদিনই জামিন পাবে না? হ্যাঁ পাবে, অবশ্যই পাবে।
হ্যাঁ, হ্যাঁ, সেটা আসতেছি। পাবে না কেন তারা? পাবে, কিন্তু কখন পেতে পারে সেটা একটু দেখি, জেনে রাখা ভালো। তো দেখেন, জেনে রাখা ভালো যে জামিন অযোগ্য অপরাধের, যে কোনো শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত নিম্নলিখিত অভিযুক্তদের জামিন দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে যদি তার বয়স আছে আপনাদের 16 বছরের নিচে হয়। 16 বছরের কি নিচে হয়, স্ত্রীলোক হয়, পীড়িত বা অক্ষম হয়। এই তিনটা ক্ষেত্রে জামিন দিতে পারে যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য মামলারও আসামি হয়। জামিন দিবে না আবার, কিন্তু দিতে পারে। কি কি? তার বয়স যদি কয় বছরের কম হয়, 16 বছরের নিচে, সে যদি কি হয়, স্ত্রীলোক হয়, আর সে যদি পীড়িত বা অক্ষম হয়। জি। তাহলে এখানে আমরা 497-তে কি পড়লাম দেখেন। প্রথমত পড়লাম যে জামিন দিবে কি দিবে না, বিবেচনামূলক ক্ষমতা। তারপরে বললাম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হলে দিবে না, তবে দিতে পারে যদি 16 বছরের কম বয়স্ক হয়, স্ত্রীলোক হয়, পীড়িত বা অক্ষম হয়। এইগুলা ছাড়াও, এই তিনটা গ্রাউন্ড ছাড়াও আরো অনেক ক্ষেত্রে জামিন দিতে পারে। কোনটা কোনটা? ওই 167-5, যদি 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয়। 339-এর গোয়াতে আছে যে ম্যাজিস্ট্রেট আদালত 180 দিন, দায়রা আদালত 360 দিনের মধ্যে যদি জামিন শেষ করতে, মানে বিচার শেষ করতে না পারে। মনে আছে? এই সকল ক্ষেত্রেও জামিন দিতে পারে। তো এখন আমরা পড়বো 498 ধারা, এন্টিসিপেটরি বেল। এন্টিসিপেটরি বেল। এখন শুনেন, ধারা 498, এখানে অ্যাকচুয়ালি আপনি যদি তল্লাশি করেন কোথাও আপনি এন্টিসিপেটরি বেল শব্দটা পাবেন না। তাহলে এন্টিসিপেটরি বেল মানে আগাম জামিন, এটা আসলো কেন? শুনেন একটা কথা, 498 ধারায় মোট তিনটা ক্ষমতার কথা বলা আছে। তিনটা ক্ষমতার কথা কেমনে আমি একটু আলোচনা করি, শুনেন। যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলো, ধরেন জামিনযোগ্য অপরাধ যদি হয়, আমরা জানি জিয়ার মামলা হোক, সিয়ার মামলা হোক, মামলা বদলি হওয়ার আগ পর্যন্ত মামলাটা থাকে কোন আদালতে? আমলি আদালতে। তাহলে যারা গ্রেফতার করলো যদি জামিনযোগ্য অপরাধ হয়, তাহলে আমলি আদালতে যায় আপনি জামিন চাইবেন 496 ধারায়। বুঝেন কিনা? আর আমলি আদালতে জামিন চাইলে জামিন দিতে আদালত বাধ্য। যদি জামিন অযোগ্য অপরাধ হয় তাহলে আপনি জামিন চাবেন কত ধারায় আমলি আদালতে? 497 ধারায়। 407, জামিন অযোগ্য হলে 497। তাহলে জামিন দিতেও পারে, নাও দিতে। ধরেন একটা হত্যা মামলা, আমরা জানি যে হত্যা মামলা হইলে ওই যে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডযোগ্য যদি কোনো মামলা হয় জামিন দিবে না। বা একটু গ্রিভিয়াস টাইপের অপরাধ, মানে গুরুতর প্রকৃতির অপরাধ, ম্যাজিস্ট্রেট আদালতে যে আপনি জামিন চাইলেন, জামিন দেয় নাই, তখন আপনার প্রতিকার কি? তখন যেহেতু আমলি আদালত জামিন দেয় নাই, তখন আমাকে যেতে হবে দায়রা জজ কোর্টে। দায়রা জজ কোর্টে, দায়রা জজ কোর্টে গিয়ে আমাকে ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস, ফৌজদারি বিবিধ মামলা দায়ের করতে হবে। ফৌজদারি বিবিধ মামলার মাধ্যমে জামিন চাইতে হবে 498 ধারায়। ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস, কোর্টে যারা যান বলেন যে সিআর মিস বা মিস কেস বলে। তো হ্যাঁ, ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস। তো ধরেন 497-তে আমি ম্যাজিস্ট্রেটের কাছে জামিন চাইলাম, আমলি আদালতে জামিন দিল না, তাহলে সৌম্যকৃত নকল তুইলা আমি গেলাম দায়রা জজ কোর্টে, ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস কত ধারায়? 498। ধরেন দায়রা জজ জামিন দেয় নাই, নামঞ্জুর করে দিছে, তাইলে আমাকে দায়রা জজ থেকে ওইটার নকল তুলে যেতে হবে হাইকোর্টে, সেটাও ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস, ওটাও জামিন চাইতেছি কত ধারায়? 498 ধারায়। কত ধারায় বলেন? 498। তাহলে আমার মনে রাখতে হবে যে আমলি আদালতে জামিন চাইলে আইদার 496 আর 497, মানে 496 অথবা 497। কিন্তু আমি যদি জামিন চাই, আচ্ছা, কিন্তু আমি যদি আমলি আদালতে জামিন চাই তাহলে আমাকে জামিন চাইতে হবে কত কত ধারায়? 493 আর 497। আমলি আদালত যদি জামিন না দেয়, আমলি আদালত যদি জামিন না দেয়, তাহলে আমাকে জামিন চাইতে হবে দায়রা জজের কাছে, ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস 498 ধারায়। তাহলে 498 ধারায় জামিন চাওয়া যায় দুইটা আদালতে, দায়রা জজ আর কে? হাইকোর্ট। তাহলে আমরা এখানে 498 ধারায় একটা জিনিস পেলাম যে নিম্ন আদালত যদি জামিন না দেয়, তাহলে আমি দায়রা জজের কাছে বা হাইকোর্ট বিভাগে আমি যে ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস বা ফৌজদারি বিবিধ মামলা দায়ের করবো, এটা কত ধারায়? 498 ধারায়। এক।
এটা ছাড়াও আরো দুইটা ক্ষমতা আমাদের 498 ধারায় আছে। কেমনে? আপনি আগাম জামিন চাইতে পারেন। আগাম জামিন, হোয়াট ইজ আগাম জামিন? অ্যান্টিসিপেটরি বেল। যখন আপনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়েছে বা আপনি আশঙ্কা করতেছেন যে কোনো সময় আপনার গ্রেফতার করতে পারে, তখন আপনি আপনার যেহেতু আপনি একজন এলাকার মানে গণ্যমান্য একজন ব্যক্তি, তখন গ্রেফতার থেকে এড়ানোর জন্য আপনি আগাম জামিন চাইতে পারেন। এটাও 498 ধারায়, কত ধারায়? 498 ধারায়। কোথায়? দায়রা জজ অথবা হাইকোর্ট। তাহলে আমরা এখানে দুইটা পেলাম, এক হলো যদি নিম্ন আদালত জামিন না দেয় তাহলেও জামিন চাবো 498-তে, যদি আমারে আগাম জামিন চাইতে হয় তাহলেও কত? 498-তে। এছাড়া 498 ধারায় আরো একটা ক্ষমতা আছে, সেটা হলো আমার এই যে 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 বেল বন্ডের টাকা দেয়, যে জামিন দেয়, যে 5,000 টাকার বন্ডে, 10,000 টাকার বন্ডে, 50,000 টাকার বন্ডে, যদি আমার মনে হয় যে আমারে অনেক ক্ষেত্রে বিচারকরা দেয় যে 50,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো, তাহলে বন্ডের টাকাটা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে এই বন্ডের টাকাটা কমানোর জন্য আমাকে আবেদন করতে হবে কত ধারায়? 498 ধারায়। তাহলে অ্যাকচুয়ালি আমাদের 498 ধারায় ক্ষমতা আছে কয়টা? তিনটা। এবং 498 ধারা মানেই আপনি এই দরখাস্তটা দায়ের করছেন হয় দায়রা জজের কাছে অথবা কার কাছে? হাইকোর্ট বিভাগে। কাহিনী বুঝতেন? তো আমরা এখন যেটা পড়বো সেটা হলো আগাম জামিন। তো আগাম জামিন আসলে আহ কি, আপনাদের আমি একটা এডিশনাল পেজ দিছি, ওই পেজে একটু চলে আসেন কাইন্ডলি। যারা নতুন বই আছেন, নতুন বইতে এই জিনিসটা সরাসরি আছে। আমি আপনাদের যাতে পুরাতন বই যাদের, তাদের আপডেট রাখার জন্য, আপনাদের তো বই কিনতে আমি বলি না, ওই সেই লেখাটাই এখানে আছে, নতুন বইতে এই যে লেখাটা এমনিতেই আছে। আচ্ছা, আগাম জামিন দেখেন, গ্রেফতার হওয়ার পূর্বে প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত। এটাকে গ্রেফতার পূর্ব জামিনও বলা হয় এবং ফৌজদারি কার্যবিধি 498 ধারা অনুসারে নিয়ন্ত্রিত হয়। তাহলে আগাম জামিন নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? 498 ধারা। গ্রেফতারের আশঙ্কায় প্রদত্ত জামিন আগাম জামিন নামে পরিচিত, অর্থাৎ গ্রেফতারের আশঙ্কা আছে এমন ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা হয়। এই কারণে আগাম জামিন হলো গ্রেফতার পূর্ব মুক্তির আদেশ। আগাম জামিনের ক্ষেত্রে আদালতের আদেশের অর্থ হলো এই যে গ্রেফতারের ক্ষেত্রে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে হবে। আমরা এখন চলে আসি যে আগাম জামিন সংক্রান্ত কিছু বিধিবিধান বা আগাম জামিনের ইতিহাস। আগাম জামিন, সরি, গ্রেফতার হওয়ার পূর্বে জামিন সংক্রান্ত বিধান ও গ্রেফতার পূর্ব জামিনের ইতিহাস। ফৌজদারি কার্যবিধি 1898 প্রণয়নের শুরুতে আগাম জামিন সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো বিধান উক্ত আইনে ছিল না। মানে যখন এই আইনটা 1898 সালে পাশ করা হয়, তখন আগাম জামিন রিলেটেড কোনো বিধিবিধান কি বলেন ছিল না। গ্রেফতারের আশঙ্কা করছে এমন কোন ব্যক্তিকে জামিন মঞ্জুর করতে, আন্ডারলাইন করবেন, 1978 সালে দ্য ল রিফর্মস অর্ডিন্যান্স দ্বারা ফৌজদারি কার্যবিধিতে 497 ধারা যুক্ত করা হয়েছিল। 1978 সালে আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে সংশোধন করে একটা ধারা যোগ করা হয়েছিল। সেই ধারাটা হচ্ছে কত ধারা? 497 জামিন অযোগ্য অপরাধ করেছে এই অভিযোগে গ্রেফতার হতে পারে মর্মে বিশ্বাস করার কারণ আছে এমন কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে 497 ধারায় হাইকোর্ট বিভাগ, দায়রা জজ বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়। এই 497 ধারাটা প্রণয়ন করা হয়েছিল আগাম জামিনের জন্য। মানে ওই ধারাটার টাইটেলই ছিল আগাম জামিন। অতঃপর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1982 দ্বারা উক্ত বিধান বাতিল করা হয়। মানে যোগ করলো কত সালে? 78 সালে। আবার বাতিল করলো কত সালে? 82 সালে। 4 বছর তার বয়স হয়েছিল আর কি। এরপর অকালে মৃত্যুবরণ করতে দেখে। তো 1982 সালে উক্ত 497 ধারার বিধান বাতিল করার পর আগাম জামিন সংক্রান্ত নতুন কোনো বিধান যুক্ত করতে আইন প্রণয়নের দ্বারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এবং এই কারণে বর্তমানে ফৌজদারি কার্যবিধি বা অন্য কোনো আইনে আগাম জামিন মঞ্জুর সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট বিধান নেই। মানে আপনি যদি বর্তমানে, যদিও আমরা 498 ধারা আগাম জামিন দেয়, বাট 498 ধারা যদি আপনি তন্ন তন্ন করে তল্লাশি করেন, ওখানে আগাম জামিন রিলেটেড কোনো কথা নাই। যদিও ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিন সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট বিধান নেই, তথাপি ফৌজদারি কার্যবিধির 498 ধারায় গ্রেফতার হওয়ার পূর্বে জামিন নিয়ন্ত্রিত হয়। তো যদি আপনাকে বলে যে বর্তমানে আগাম জামিন নিয়ন্ত্রিত হয় কত ধারা দ্বারা? 498 ধারা। আর 1978 সালে কোন ধারা যোগ করছিল? 497 ক। এখন আমরা চলে আসি
যে আদালত আগাম জামিন দিতে পারে। 498 ধারায় আগাম জামিন মঞ্জুর করার ক্ষমতা হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতকে প্রদান করা হয়েছে, তবে অগ্রিম জামিন হাইকোর্ট কর্তৃক সচরাচর ব্যবহার করা হয়। অর্থাৎ যদিও আগাম জামিন আপনি দায়রা আদালত বা হাইকোর্টের কাছে চাইতে পারেন, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিসে চাই কার কাছে? হাইকোর্টে। জেনে রাখা ভালো। কতগুলো বিধান আছে একটু দেখি আমরা। চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করা যায়, মানে যতদিন পর্যন্ত চার্জশিট দেয় নাই ততদিন পর্যন্ত আপনার আগাম জামিন দিবে। বুঝতে পারছেন? কিন্তু চার্জশিট বা পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন মঞ্জুর করা যায় না। এই কারণে আগাম জামিনের আবেদনটি চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত দায়ের করতে হবে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে আগাম জামিন কখন দেওয়া যায়, চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত। তারপরে দেখেন, আগাম জামিনের আবেদনটি অবশ্যই বল দিবেন জামিন অযোগ্য অপরাধ সংশ্লিষ্ট হতে হবে। মানে এই যে যে আগাম জামিন, এটা শুধুমাত্র কোন ধরনের অপরাধের ক্ষেত্রে চাওয়া যায়? জামিন অযোগ্য, জামিন অযোগ্য। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে আগাম জামিন দিতে পারে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? জামিন অযোগ্য। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির 497 ধারার শর্ত প্রতিপালন করবে, অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাসযোগ্য অপরাধের ক্ষেত্রে, যেমন খুনের বা ধর্ষণের অপরাধের ক্ষেত্রে আগাম জামিনের জন্য দায়েরকৃত আবেদন বিবেচনা করার সুযোগ সীমিত। একেবারে যে বিবেচনা করবে না বিষয়টা তা না, বাট সুযোগটা কি? সীমিত। এরপরে আমরা চলে আসি, দেখেন রাষ্ট্র বনাম ডক্টর মোর্শেদ হাসান খান 78 বিএলটি এডি 85 মামলায় বলা হয়েছে আদালত কর্তৃক মঞ্জুরকৃত আগাম জামিন সাধারণত, আন্ডারলাইন করেন, 8 সপ্তাহের অধিক বহাল থাকবে না। কয় সপ্তাহের অধিক? 8 সপ্তাহ। এবং চার্জশিট দাখিলের পর আর বহাল থাকবে না। চার্জশিট দিয়ে দিলে আর কি থাকবে না? বহাল থাকবে না। শুধুমাত্র জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা যেতে পারে। কোন ধরনের অপরাধ? জামিন অযোগ্য। তাহলে আমাদের যদি আগাম জামিন রিলেটেড কোনো প্রশ্ন আসে এখান থেকে আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে কি কি দেখি। আগাম জামিন, এন্টিসিপেটরি বেল শব্দটা ফৌজদারি কার্যবিধির বর্তমানে কোনো ধারায় আছে? তাই, বাট মঞ্জুর করা হয় কত ধারায়? 498 ধারায়। কে কে? দায়রা জজ অথবা হাইকোর্ট। আচ্ছা, আগাম জামিন মঞ্জুর করা হয় চার্জশিটের আগে। আগাম জামিন সাধারণত যেগুলো গুরুতর প্রকৃতির অপরাধ, খুন, ধর্ষণ, এগুলো টাইপের দেওয়ার সীমিত। আগাম জামিন যদি দেয় এর মেয়াদ কতদিন হবে? সর্বোচ্চ 8 সপ্তাহ। আগাম জামিন কোন ধরনের অপরাধের ক্ষেত্রে দিতে পারে? জামিন অযোগ্য। এই তো। এই কোর্ট এই দুটো কোর্ট করার আগে যদি মামলা হওয়ার পরে হাইকোর্টের জামিন আনা যায়, মানে আমি বলছি সিট করে তো জামিনের আবেদন করলাম, সিট করে একবার একাম জামিন হাইকোর্টে জানতে পারবে মামলা হওয়ার পরে একবার এটা তো সবসময় আগাম জামিন তো আপনি হাইকোর্টেই যান সরাসরি। দস্তখত করার পর তো হাইকোর্ট যায় না, সেটা তো আপনি যখন জামিন, রেগুলার জামিন আপনি চাইতেছেন সেই ক্ষেত্রে। আগাম জামিনে নকল নকল কিছু না। আমি জামিন চাচ্ছি হাইকোর্টে সরাসরি, যে আমার অমুক একটা মামলায়, যে কোনো একটা মামলায় গ্রেফতারের আশঙ্কা আছে, আমার জামিন দেন। মানে আমলি আদালতে 96 হ্যাঁ মিঠুন বলেন। স্যার বলছিলাম, আমরা সাধারণভাবে জানি যে দায়রা জজের যে ক্ষমতা থাকে, দায়রা জজ সেই ক্ষমতা অতিরিক্ত দায়রা জজকে অর্পণ করলে তিনিও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এখন আগাম জামিনের ক্ষেত্রে তো এখানে শুধু দায়রা জজের উল্লেখ আছে। এখন এই ক্ষেত্রে কি অতিরিক্ত দায়রা জজ এই আগাম জামিনের এটা গ্রহণ করতে পারবে যদি দায়রা জজ তাকে ক্ষমতা অর্পণ করে? ধরেন দায়রা জজ নাই, তখন দায়রা জজের সকল দায়িত্ব তো অতিরিক্ত দায়রা জজই পালন করে, পারবে। আর জি স্যার। সহজ কথা হলো, আগাম জামিন এই দায়রা জজের কাছে কেউ চায় না। আমাদের ফৌজদারি কার্যবিধিতে বিধান আছে, কিন্তু দায়রা জজের কাছে কেউ চায় না। প্র্যাকটিসে আগাম জামিন চাওয়া হয় কোথায়? হাইকোর্ট বিভাগে। দায়রা জজ থ্যাংক ইউ। সাহেবরা কি জামিন দিতে চায় না, আবার দেবেন আগাম জামিন। দেখেন। আচ্ছা, আমরা চলে আসি, দেখেন আহ আইন পাঠে চলে আসি। তো এখানে অ্যান্টিসিপেটরি বিল রিলেটেড যা যা আছে এগুলো আর পড়ার নাই, কারণ অলরেডি পড়ে ফেলেছি। তো আগাম জামিন এখানে একটা কারণ, কতগুলা কারণ আছে যে কখন দিতে পারে। দেখেন, নিম্ন আদালতে তার পক্ষে হাজির হওয়ার কোনো কারণে সম্ভব না হলে, রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলে, আর আদালত বিশেষ অবস্থায় সবিবেচনায় সঙ্গত
মনে করলে। তাহলে আমরা জামিন রিলেটেড বিধিবিধান কোথায় পেলাম? এখানে একটা ছক আছে দেখেন, বেশ কয়েক জায়গায় আমরা পাইছি। এক হলো আমরা 167-5, যে তদন্ত যদি 120 দিনের মধ্যে শেষ না হয়। 339-C, এ জায়গা হলো ম্যাজিস্ট্রেট 180 দিনের মধ্যে বিচার শেষ না করলে, বা দায়রা আদালতে 360 দিনের মধ্যে বিচার শেষ না করলে। 426 ধারায় ওই যে কালকে পড়লাম আপিলের ক্ষেত্রে জামিন। 427 ধারায় আপিলের ক্ষেত্রে জামিন। 435 রিভিশনের ক্ষেত্রে জামিন। 496-তে জামিন যোগ্য, 497-তে জামিন অযোগ্য, 498-তে আগাম জামিন। এছাড়া আজকে আর একটা ধারা পড়ছি, বলেন পারেন কিনা? জামিন আজকে আর একটা পড়ছি না, 466 স্যার, যে 466, 466, 466। 466 লুনাটিকরে মুক্তি দিতে পারে জামিন সহ বা জামিন ছাড়া, আজকে পড়ছি। এবং লুনাটিক অ্যাক্ট 1912 অনুসরণ করা হবে। তাহলে 470, তাহলে লুনাটিকরেও জামিন দিতে পারে কত ধারায়? 466 ধারায়। তো এছাড়া 498 ধারায় আমি যে কথা বললাম, দেখেন জামিনের জন্য মুসলেকা নির্ধারণ, এটা একটু পড়ি দেখেন। জামিনের জন্য মুসলেকা নির্ধারণ, যে 498 ধারায় বলা হয়েছে জামিনের জন্য মুসলেকার অর্থের পরিমাণ মামলার যথাযথ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, এটা অত্যাধিক হবে না। এখন চোর চুরি করছে ধরেন 5,000 টাকার মোবাইল, কিন্তু জামিন দিয়েছে 50,000 টাকার বন্ডে, হবে? হবে না। তো বেশি হয়ে যায়, মানে তার মামলার বিবেচনায় পরিমাণ বেশি হয়ে যায়। হাইকোর্ট বা দায়রা আদালত যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে দাবিকৃত জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারে। আমরা জেনে রাখা ভালোতে চলে আসি, দেখেন জেনে রাখা ভালো যে আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় ফৌজদারি কার্যবিধি 498 ধারায়। তাহলে আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে 498 ধারায় অ্যাকচুয়ালি তিনটা অধিকার তার আছে। নিম্ন আদালত জামিন না দিলে 498-তে জামিন চাইতে হয়, আগাম জামিন চাইতে হয় 498 ধারায়, আর বেল বন্ডের টাকা হ্রাসের জন্য। 500 ধারাটা দেখেন, 500 ধারা অনুযায়ী মুসলেকা সম্পাদিত হওয়ার সাথে সাথে যে ব্যক্তির উপস্থিতির জন্য এমন মুসলেকা সম্পাদন করা হয়েছিল তাকে জামিনে মুক্তি দিতে হবে। মানে যখনই আপনি মুসলেকা দিয়ে দিলেন তার সাথে সাথেই আসামির কি দিতে হবে? মুক্তি দিতে হবে। এই কথাই বলছে কত ধারায়? 500 ধারায়। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি, যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুবিধা কি? আইনগত অধিকার। 2 নাম্বার দেখেন, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন আসামি জামিন দাবি করতে পারে যদি তার বয়স হয় কত? 16 বছরের কম। 3 নাম্বার দেখেন, আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল বলতে নিম্নের কোনটিকে বোঝাবে? গ্রেফতার পূর্ব জামিন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আগাম জামিন শব্দটি 498 ধারায় কয়বার উল্লেখিত হয়েছে? কয়বার? একবারও না। 4 নাম্বার দেখেন, যে ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে? ম্যাজিস্ট্রেট যদি জামিন না দেয় তাহলে দায়রা আদালতে, দায়রা আদালত যদি জামিন না দেয় তাহলে হাইকোর্টে। 5 নাম্বার দেখেন, আদালত বেল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় কত ধারায়? 498 ধারা। আমরা একটু সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসে মোটামুটি 8 নাম্বার প্রশ্নটা দেখেন। 8 নাম্বার, যে জামিন অযোগ্য অপরাধের অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের ক্ষেত্রে আদালত অভিযুক্তদের জামিন দিতে পারবে যদি তার বয়স 16 বছরের কম হয়, স্ত্রীলোক হয়, পীড়িত বা অক্ষম হয়, উপরের কি? উপরের হবে সবকটি। এরপরে আমরা 13 নাম্বার প্রশ্নটা দেখি, দেখেন কত শ্রেণীর ব্যক্তিদের জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও আদালত জামিন দিতে পারে? কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 15 নাম্বারটা দেখেন, গুরুত্বপূর্ণ, যে জামিনে মুক্তি দেওয়ার ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্ধারণ কে করবে? এটা আদালতও করতে পারে, পুলিশও করতে পারে। 16 দেখেন, জামিন সংক্রান্ত অধ্যায়ের অধীনে সম্পাদিত প্রত্যেক মুসলেকার অর্থের পরিমাণ নির্ধারণ করতে হবে মামলা যথাযথ পরিস্থিতি বিবেচনা করে, আর একটা কি? অত্যাধিক হবে না। তো এরপরে আমরা 18 নাম্বারটা একটু দেখি, দেখেন 18, যে ক্ষেত্রে প্রথম জামানত অপর্যাপ্ত হয় সেই ক্ষেত্রে আদালত পর্যাপ্ত জামানত প্রদানের নির্দেশ দিতে পারে যদি প্রথম অপর্যাপ্ত জামানত ভুলে গ্রহণ করে, প্রতারণার মাধ্যমে গ্রহণ করে, পরবর্তীতে কোনো কারণে অপর্যাপ্ত হয়, উপরের সবগুলো। 501 ধারায় বলতেছে
যে আদালতের কাছে আপনার প্রথম জামিন দিয়েছিল 500 টাকায়, পরে ওনার কাছে মনে হয়েছে যে এটা 500 টাকা না, এটা আরো বেশি হওয়া দরকার, তাহলে এটা উনি বাড়াইতে পারে কত ধারায়? 501 ধারায়। যদি উনি মনে করে এটা ভুলে গ্রহণ করছে, প্রতারণার মাধ্যমে হয়েছে, বা পরবর্তীতে কোনো কারণে অপর্যাপ্ত হয় আর কি। আমরা 19 নম্বরটা একটু দেখি, যে জামিনদারের অব্যাহতি বা ডিসচার্জ অফ সিওরিটিস ফৌজদারি কার্যবিধির কত ধারায় মানে দেওয়া হয়, কত ধারায়? 502। আর একটা ধারা আছে, কত বলেন তো? 126। 126। তাহলে জামিনদারের অব্যাহতি আর কত ধারা আছে? 126। তো আমাদের নামাজ, হ্যাঁ ওটা আছে নির্বাহী কোর্টে, জি। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়া শুরু করি। দেখেন তাহলে আমরা জামিন থেকে যা পড়লাম, জামিনযোগ্য অপরাধে জামিন দেয় 496 ধারায়, জামিন অযোগ্যের ক্ষেত্রে দেয় 497 ধারায়, এন্টিসিপেটরি বেল বা বেল বন্ডের টাকা হ্রাস বা ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস, এই তিনটা জিনিস আছে 498-তে। আর জামিনের টাকা নির্ধারণ করবে পুলিশ অথবা আদালত, এটা বলছে 499 ধারায়। বেল বন্ড দেওয়ার সাথে সাথে মুক্তি দিয়ে দিবে, এটা বলছে 500 ধারায়। আর আপনার প্রথম জামানত যদি অপর্যাপ্ত হয়, তাহলে পরবর্তীতে নতুন করে জামানত নির্ধারণ করতে পারে, এটা বলছে 501 ধারায়। আর জামিনদারের অব্যাহতি বলছে 502 ধারায়। 499 ধারা হলো পুলিশ বা আদালত জামিনের টাকা নির্ধারণ করবে। ওই প্রশ্নের ভিতরে আমরা পেয়েছি। তো জামিন রিলেটেড যা যা আশা করি এখান থেকে এতটুকু মনে করলে আপনারা পারবেন ইনশাল্লাহ। তো আমরা এখন চলে আসি ফৌজদারি মামলা স্থানান্তর। ফৌজদারি মামলা স্থানান্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা এর আগে যখন উম, আহ, আহ, লিখিত পরীক্ষায় এটা গুরুত্বপূর্ণ, আর এর আগে এই মামলা, ফৌজদারি মামলা স্থানান্তর, এই 525 ক থেকে 528 ধারা পর্যন্ত এই অধ্যায় আলোচনা করছে। বাট এই স্থানান্তর ছাড়াও আমরা বেশ কয়েক জায়গায় ফৌজদারি মামলা স্থানান্তর সম্পর্কে আমরা পড়েছি। আমি আপনাদের মনে করাই দিলে আপনাদের মনে উঠবে। দেখেন, প্রথমে আমরা পড়ছিলাম যে আমলি আদালত যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়, অন্য কোনো অপরাধ আমলে নিয়ে সেটা তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে বিচার বা অনুসন্ধানের জন্য প্রেরণ করতে পারে 192 ধারায়। 192 ধারায়, মনে আছে কিনা? তারপরে যখন কোনো ম্যাজিস্ট্রেট নিজে 190-1 গতে স্বপ্রণোদিত হয়ে আমলে নেয়, তখন অভিযুক্ত ব্যক্তি সেটা স্থানান্তরের আবেদন করতে পারে 191 ধারায়। আচ্ছা, এটা ছাড়াও আমরা পেয়েছিলাম যে আমলি আদালতে যখন কোনো মামলার ফাংশন শেষ, তখন আমলি আদালতে এই মামলাটা দেখবে এটা কি দায়রা আদালতে বিচারযোগ্য নাকি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য। দায়রা আদালতে বিচারযোগ্য হইলে তিনি দায়রা আদালতে পাঠাবেন 205 গ। আর যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হয় তাহলে 205 গ। তাহলে আমরা দেখেন 192 পেলাম, 191 পেলাম, 205 গ পেলাম, 205। এছাড়া আমরা আরো দুইটা ধারা পেয়েছি, যে যখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা যখন দণ্ড দিবে, দেখা গেল যে তাদের দণ্ড দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা আছে 7 বছর, বাট আরো বেশি দেওয়া দরকার, তখন সেই মামলাটা দায়রা জজের কাছে প্রেরণ করবে 347। আর দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আরো দণ্ড দেওয়া, তাদের যে ক্ষমতা আছে তার চেয়ে বেশি দণ্ড দেওয়া দরকার, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে 349। তো এই স্থানান্তর রিলেটেড এই ধারাগুলো ছাড়াও আরো কতগুলা স্থানান্তর আছে, যে ধরেন এরকম যদি চিন্তা করেন যে আপনি বাদী পক্ষ ম্যাজিস্ট্রেটের আচরণে অসন্তুষ্ট, মনে হচ্ছে উনি আসামির প্রতি একটু পক্ষপাতমূলক আচরণ করতেছে, তো এরকম বিভিন্ন ক্ষেত্রে যে মামলা স্থানান্তর বা প্রত্যাহারের যে আবেদন, এই সম্পর্কে আলোচনা করছে 525 থেকে 528। আমরা একটু পড়ি। দেখেন যে ফৌজদারি মামলা এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে বা এক এলাকার ফৌজদারি আদালত হতে অন্য এলাকার ফৌজদারি আদালতে স্থানান্তর করার প্রয়োজন হতে পারে। আন্ডারলাইন করবেন, 525 ক থেকে 528 ধারা পর্যন্ত ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তর, প্রত্যাহার বা তলব সম্পর্কে ফৌজদারি আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা 1 নাম্বার দেখি, আপিল বিভাগের আপিল বিভাগের ধারা দেখেন 525 ক। কত ধারা বলেন?
আপিল বিভাগ আমাদের রুবেল সাহেব বলেন সুপ্রিম কোর্টের কয়টা ভাগ? কি 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 ভাগ? আপিল বিভাগ হলো সবার উপরে, তো আপিল বিভাগ মামলা স্থানান্তর করতে পারে শুধুমাত্র ওনার নিচে আছে কি হাইকোর্ট বিভাগ। তাহলে আপিল বিভাগের যে মামলা স্থানান্তরের ক্ষমতা এটা আলোচনা করছে কত ধারায়? 525 ক। দেখেন হাইকোর্ট বিভাগের আসে কত? 526। 526 দায়রা জজের আছে 526 খ। এখানে আর একটু 4 নাম্বার দিয়ে লেখেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, বা সংক্ষেপে লিখতে পারেন সিজেএম বা সিএমএম বা ডিএম। সিজেএম বা সিএমএম বা ডিএম। হ্যাঁ আসতেছি, সেটা আসতেছি, আমি তাকে যেটা লিখতে বলছি ওটা লেখেন। সিজিএম সিএমএন ডিএম। ব্র্যাকেটে লেখেন 528-এর 2 ধারা। হুম ব্র্যাকেটে 528-এর 2। Civil judicial, civil metropolitan. এটা সিক্স খান, দুজনে সিক্স খান, কিন্তু এটা বাইরে ফেলাই না, আবার সাদে ফেলাই যায় না জানি। না আমি দেখেন আপনার ব্যাগে করে নিয়ে যাবেন, পরে নিচে ফেলে দেবেন। হ্যাঁ দেখেন তাহলে ভাই আমরা একটু আপনাদের বুঝাই যে কে কারটা স্থানান্তর করবে। এই জায়গা পড়ার আগে আমি একটু বুঝাই, সেটা হলো আপিল বিভাগ শুধুমাত্র স্থানান্তর করতে পারে হাইকোর্ট বিভাগের মামলা। হাইকোর্ট বিভাগের যে মামলা বা আপিল একটা ফৌজদারি বেঞ্চে আছে, সেই বেঞ্চ থেকে আর এক বেঞ্চে পাঠাইতে পারে কে? আপিল বিভাগ। এটা হলো 525 ক। উনি হাইকোর্ট বিভাগ ছাড়া অন্য কারো তা পারে না। বুঝতে পারছেন? এবার আসেন হাইকোর্ট বিভাগ কর্তৃক, হাইকোর্ট বিভাগ কর্তৃক মামলা স্থানান্তর বা প্রত্যাহার। হাইকোর্ট বিভাগ হলো ওনার নিচে যারা আছে। হাইকোর্ট বিভাগের নিচে মানে কি? জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে। তাহলে এখন একটা জিনিস এভাবে চিন্তা করেন, ধারা টারা পরে আমাদের যদি ম্যাজিস্ট্রেট আদালতের মামলা স্থানান্তর করতে হয়, প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক, এই 3 জনের মামলা যদি স্থানান্তর বা প্রত্যাহার করতে হয়, আমার আবেদন করতে হবে চিফ স্যারের কাছে। চিফ স্যারের কাছে, বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মামলা হইলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝতে পারছেন? আমরা নর্মালি জানি প্রথম দ্বিতীয় ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করে চিফ স্যার, আর সরি দ্বিতীয় তৃতীয় দিলে আপিল করে চিফ স্যার, আর প্রথম দিলে আপিল করতাম কার কাছে? কিন্তু এই জায়গায় মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রথম শ্রেণী হোক দ্বিতীয় শ্রেণী হোক তৃতীয় শ্রেণী হোক আবেদন করতে হবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কাহিনী বুঝছেন? ধরেন চিফ স্যার, এখন তাহলে চিফ স্যারের মামলা স্থানান্তর আবেদন কোথায় করবো? দায়রা জজের কাছে। দায়রা জজের কাছে। কাহিনী বুঝছেন? এখন ধরেন তাহলে যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, ইনাদের মামলা স্থানান্তর আবেদন করবো কার কাছে? দায়রা জজ। যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ। এখন যদি ভিন্ন ডিস্ট্রিক্ট হয় তাহলে সরাসরি হাইকোর্ট। কেমনে দেখেন, ধরেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 থেকে আপনি এই মামলাটা গোপালগঞ্জের অন্য কোনো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিতে চান, তাহলে আবেদন করবো কার কাছে? চিফ স্যারের কাছে। চিফ স্যার যদি চিফ স্যার আবেদন আমার মঞ্জুর না করে তাহলে যাবো কার কাছে? দায়রা জজ। দায়রা জজ যদি মঞ্জুর না করে তাহলে যাবো কার কাছে? হাইকোর্ট। কিন্তু যদি এরকম হয় যে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 থেকে গাজীপুর মামলা নিতে চাই, তাহলে সরাসরি আমার যেতে হবে কোথায়? হাইকোর্ট। বুঝেন কিনা? যদি এমন হয় যে একটা চেক ডিভিশনের মামলা গোপালগঞ্জ যুগ্ম জেলা জজ 1 থেকে গোপালগঞ্জ অন্য কোন যুগ্ম জেলা জজের কাছে নিতে চাই, তাহলে আমার আবেদন করতে হবে কার কাছে? দায়রা জজ। কিন্তু যদি আমি সরাসরি ভিন্ন ডিস্ট্রিক্টে নিতে চাই তাহলে কত? হাইকোর্ট বিভাগ। কাহিনী বুঝছেন? তাহলে হাইকোর্ট ভিন্ন ডিস্ট্রিক্ট হলেই কোথায়? হাইকোর্ট। আর একই ডিস্ট্রিক্ট হলে আগে আমার পদক্রম অনুসরণ করতে হবে। তার মানে আগে যদি যুগ্ম জেলা জজ হইলে তাহলে গোপালগঞ্জের জেলা দায়রা জজের কাছে আগে আবেদন করতে হবে। উনি যদি না মঞ্জুর করে তারপরে কোথায়? হাইকোর্ট। কিন্তু ওনারে পার করে সরাসরি কিন্তু হাইকোর্টে যাওয়া যাবে না। কিন্তু ভিন্ন ডিস্ট্রিক্ট হইলে সরাসরি হাইকোর্টে যাওয়া যাবে। বুঝতে পারছেন? তাহলে বলেন যে জিয়ার মামলা হোক সিয়ার মামলা হোক, গোপালগঞ্জের প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা যদি আপনি অন্য কোথাও নিতে চান আবেদন করবেন কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উনি যদি আবেদন নামঞ্জুর করে কার কাছে? দায়রা জজ। দায়রা জজ যদি আবেদন নামঞ্জুর করে হাইকোর্ট। বুঝছেন? কিন্তু যদি গোপালগঞ্জের প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা আপনি নিতে চান কুষ্টিয়া, তাহলে সরাসরি কোথায়? হাইকোর্ট। বোঝা গেছে? আচ্ছা
আপিল বিভাগ শুধু হাইকোর্টেরটা নিয়ে ওনার কাজ কাম না, সবকিছু। আপিল বিভাগ শুধু হাইকোর্টের যে মামলা আছে সেইগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, ধরেন ধরেন আপনারা তো মিতা তো কোর্টে যান। গোপালগঞ্জে যুগ্ম জেলা যুগ্ম দায়রা জজ কয়জন আছে জানেন? ডেফিনেটলি একের অধিক আছে, 1-2 আছে না, 1-2। তাহলে আপনি যদি হাইকোর্টেও ফৌজদারি মামলার আপিলের জন্য এক বেঞ্চ আছে, কোয়াশমেন্টের জন্য এক বেঞ্চ আছে, রিভিশনের জন্য এক বেঞ্চ আছে, এরকম একাধিক বেঞ্চ আছে। তাহলে এখন হাইকোর্টে ধরেন একটা আপিল চলমান আছে, এখন ওই বিচারপতির মনে হচ্ছে না যে আপনি ন্যায় বিচার পাবেন, তো তখন আপনি ওই বিচারপতির কোর্ট থেকে আর এক বেঞ্চে আপনি নিতে চাচ্ছেন। এখন আপনি চাইলে তো আর নিতে পারবেন না, জায়গা আমার আবেদন করতে হবে কোথায়? আপিল বিভাগে 525 কতে। আচ্ছা, যে দায়রা কোর্ট থেকে কি নেবেন হাইকোর্টে? আপনার হচ্ছে মানিকগঞ্জের সরসে চোখের তারেক মাসুদের মামলাটা মানিকগঞ্জ কোর্ট থেকে হাইকোর্টে নেওয়া হয়েছে। ওনাকে রাস্তায় যে নিহত হওয়া অ্যাক্সিডেন্ট ঘটনা, এটা হচ্ছে কোন হাইকোর্টে নেওয়া হলো কেমনে? বিচার দায়রা আদালত যা বিচার করবে তা তো দায়রা আদালতই বিচার করবে, তাকে হাইকোর্ট করতে পারবে? এখানে ওনার ওয়াইফ একটা যুক্তি দিল যে এটার সাথে মানবাধিকার সংশ্লিষ্ট আছে, এটা আপনি মৌলিক অধিকার হুম হুম সংশ্লিষ্ট হুম। আছে, সেই কারণে সে আবেদন করছে এবং পরবর্তীতে হাইকোর্টের এটা কি মামলা, কি কারণে নিছে, বিস্তারিত জানাইতে হবে। যদি হত্যা মামলা হয়, বিচার মামলা হয়, দায়রা জজই বিচার করবে, হাইকোর্ট কোনোদিন বিচার করতে পারবে না। সড়কে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা সেটা তো সেটা তো বুঝলাম, এখন কি মামলা এটা বিস্তারিত বলতে হবে, বুঝতে পারছেন? ক্ষতিপূরণ এটা কি দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা? ক্ষতিপূরণ হইলে তো দেওয়ানি মামলা হয়, ফৌজদারি মামলায় তো আপনি কোনোদিন ক্ষতিপূরণ পাবেন না, ফৌজদারি মামলায় পাবেন কি? শাস্তি। তো আপনার বিস্তারিত বলতে হবে যে কি মামলা, কি চলতেছিল, কেন হাইকোর্টে গেল। সাধারণত যার বিচার করার কথা সে বিচার করবে। আচ্ছা, যাই হোক, তারপরেও আসতেছি, পাবেন ইনশাল্লাহ। আসি আমরা আমরা 525 কতে আসি। দেখেন, আপিল বিভাগের ফৌজদারি মামলা বা আপিল বল দিবেন স্থানান্তরের ক্ষমতা। উনি কি কি পারে? মামলা বা আপিল কি করতে পারে? স্থানান্তর মানে ট্রান্সফার। আবার কেউ ট্রান্সফার করেন না। দেখেন, 525 ক ধারায় আপিল বিভাগ ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারে ন্যায় বিচার প্রসারিত করার জন্য বা পক্ষগণের বা সাক্ষীদের সাধারণ সুবিধার জন্য। আপিল বিভাগ মামলা বা আপিল, এই দেখেন হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ হতে অন্য বেঞ্চে। বেঞ্চ মানে হচ্ছে বিচার আসন, বিচারক যেখানে বসে বিচার কার্যক্রম পরিচালনা করে সেটারে বলে কি? বেঞ্চ। এখন আবার এটা বলেন না যে এত বড় বিচারক, এত বড় কোর্ট, তোমরা তো চেয়ারে বসতে পারে, বেঞ্চে বসে কেন? এই বেঞ্চ মানে আমরা যে বেঞ্চে বসি সেই বেঞ্চ না, দেখেন। অথবা যেরকম ওই এক মানে কথায় আছে যে অমুকের ছেলে বলে ডাক্তার, আমাদের এক নেতাই বলতেছিল যে ডক্টর ইউনূস ওনার তো জীবনে দেখলাম না কোনো হসপিটালে যাইতে ডাক্তারি করতে, কোনো রোগীর সেবা করতে, অথচ ওনার নিজের নামের না আগেও কিন্তু ডক্টর আছে। দেখেন দেখেন আচ্ছা, দেখেন সেটা যাক, অপ্রাসঙ্গিক কথা না বলি। দেখেন, হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চের এখতিয়ারাধীন যে কোনো ফৌজদারি আদালত হতে অন্য স্থায়ী বেঞ্চের এখতিয়ারাধীন যে কোনো ফৌজদারি আদালতে স্থানান্তরের আদেশ দিতে পারে। আমার এই জায়গায় 525 কতে মনে রাখবেন, আপিল বিভাগের মামলা বা আপিল স্থানান্তরের ক্ষমতা কোথায়? হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ হতে অন্য বেঞ্চে, কথা শেষ। আমরা 526-এ চলে এসে দেখেন, ধারা 526, হাইকোর্ট বিভাগের ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তর প্লাস কমা দিয়ে লেখেন প্রত্যাহার, স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষমতা। স্থানান্তর আছে না, বা প্রত্যাহার অবশ্য নিচে আছে, একটু দেখেন। হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে, বাট আপিল বিভাগ কি প্রত্যাহার পারতো? এখানে ইনি পারে শুধু কি মানে আপিল বিভাগ শুধু পারতো স্থানান্তর, আর হাইকোর্ট বিভাগ কি পারে? স্থানান্তর পারে, আবার কি প্রত্যাহারও পারে। কত দাঁড়ায়? দেখেন কখন পারে,
নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, নিম্ন আদালত মানে ওনার নিচে যত আদালত আছে সে আদালত যদি ওনার কাছে রিপোর্ট করে যে এই জায়গা ন্যায় বিচার হচ্ছে না, সেই আপনি দয়া করে মামলাটা প্রত্যাহার করে আপনার কাছে নেন, অথবা আমার কাছ থেকে আর একজনের কাছে পাঠান। বলেন বলেন। হুম। আচ্ছা, ধন্যবাদ। স্থানান্তর মানে হচ্ছে এক আদালত থেকে আরেক আদালত, আর প্রত্যাহার মানে হচ্ছে ওই মামলাটা আগে উনি উনার কাছে নিবে, ওনার কাছে নেওয়ার পরে হয় উনি বিচার করবেন, আবার আর একজনের কাছে পাঠাবেন। মানে জিনিস টেকনিক্যালি একই, যে এলাও সেই কধুই, কিন্তু এক জায়গায় স্থানান্তর বা প্রত্যাহার। ওই যে একটু আগে আপনাদের যে আমি পড়াইলাম 528-2 আছে সিজেএম সিএমএম বা জেলা ম্যাজিস্ট্রেটের, ওই জায়গা কিন্তু কোনো জায়গায় স্থানান্তর শব্দটা নাই, আমরা সামনে গিয়ে পড়বো। ওই জায়গায় আছে প্রত্যাহার। তার মানে আপনি যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা স্থানান্তরও করতে চান, তাহলে দরখাস্তটা করতে হবে প্রত্যাহারের। মানে প্রত্যাহার বলতে যে মামলা প্রত্যাহার করতেছেন তা না, প্রত্যাহার বলতে বোঝাচ্ছে যে আহ, যে সিজিএম এর কাছে আমি পাঠাইছি ওনার, যে আপনি যে মামলাটা আপনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের কাছে পাঠাইছিলেন, তার কাছ থেকে আপনি মামলাটা প্রত্যাহার করে আপনার কাছে নেন, হয় আপনি বিচার করেন, না হলে অন্য আর একজন দেন, কারণ ওনার কাছে ন্যায় বিচার কি হচ্ছে না, নিশ্চিত হচ্ছে না। হচ্ছে না। বুঝতে পারছেন? তো এই প্রত্যাহার মানে ওই প্রত্যাহার না, ওই যে আমরা কোর্টে যে মামলা প্রত্যাহার করে যে নাম কি অমুক কি, তুমি কি তোমার প্রতিকার বুঝে পাইছো? হ্যাঁ পাইছি। আসামি খালাস পেলে তোমার কোনো আপত্তি আছে? নাই। এই সেই প্রত্যাহার না কিন্তু। আচ্ছা। দেখেন, আচ্ছা তাহলে দেখেন, না আপনারা যে কোনো জিনিস প্রশ্ন করবেন, তাতে যত যাই হোক না কেন, দেখেন হ্যাঁ লজ্জার কিছু নাই, আমরা এই জায়গা লজ্জা, আমরা সবাই নির্লজ্জ বেহাইয়া। তো সবাই প্রশ্ন করবেন যে, তো নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে, স্বার্থ সংশ্লিষ্ট মানে বাদী বা বিবাদী আবেদন করতে পারে যে আমি ন্যায় বিচার পাচ্ছি না, এবং এই দুইটা ছাড়াও হাইকোর্ট বিভাগ নিজ উদ্যোগে বা সুমোটো, সুমোটো কি, বা ধরেন ওনার কাছে কেউই কোনো নালিশ করেন নাই, নিম্ন আদালতে রিপোর্ট করেন নাই, কেউ কোনো আবেদন করেন নাই, উনি পত্রিকা মারফত অথবা যে কোনো একটা মারফত খবর পাইছে যে গোপালগঞ্জে রাবেট হত্যা মামলা ঠিকঠাক ভাবে বিচার হচ্ছে না, তখন উনি স্বপ্রণোদিত হয়েই এই মামলাটা উনি অন্য কোথাও স্থানান্তর বা প্রত্যাহার করতে পারে। তাহলে এটা আমাদের জানে রাখতে হবে যে হাইকোর্ট বিভাগ মামলা বা স্থানান্তর স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে কয়জনের আবেদনের ভিত্তিতে? এই জায়গায় হলো তিনজন, মানে উনি নিজে পারে, কোন পক্ষের আবেদনের ভিত্তিতে পারে, আর নিম্ন আদালতের কি রিপোর্টের ভিত্তিতে। এবার দেখেন কারণ, কারণে বলছে যে গোল্ডেন 5টি কারণে হাইকোর্ট মামলা স্থানান্তর বা প্রত্যাহার করার আদেশ দিতে পারে, যদি হাইকোর্ট বিভাগ মনে করে। যে কয়টা কারণে? 5টা কারণে। এর অধস্তন কোনো ফৌজদারি আদালতে ন্যায় সঙ্গত বা নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে না। হাইকোর্ট যদি মনে করে যে নিম্ন আদালতে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে কি করবে? তাহলে উনি মামলাটা স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিবে। 2 নাম্বার দেখেন, ওই যে তানভীর সাহেব আপনারটা দেখেন, কোনো অসাধারণ জটিল আইনের প্রশ্ন উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে। যদি এরকম কোন প্রেক্ষাপটের সৃষ্টি হয় যে একটা আইনের জটিল প্রশ্নের উদ্ভব হয়েছে যে নিম্ন আদালতের পক্ষে ওইটা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না, তখনও হাইকোর্ট বিভাগ মামলাটা স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে। 3 নাম্বার, যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে, আন্ডারলাইন করেন, তা পরিদর্শন করা উক্ত অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হতে পারে। এই 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 লাইনটা ব্যাখ্যা করতে হলে আমাকে বেশ কিছু কথা বলা লাগবে। কেমনে দেখেন, ধরেন আমরা প্লেস অফ ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল, ফৌজদারি মামলার বিচার এবং অনুসন্ধানের স্থান মনে আছে কিনা, 177 থেকে 189। তো 177-এ বলছিল যে যে জায়গা ঘটনা ঘটছে মামলা সেই জায়গা, 179-তে বলছিল যে জায়গা ঘটনা ঘটছে পরিণাম যে জায়গা দেখা দিচ্ছে এই সব জায়গার যে কোনো এক জায়গা, 182-তে বলছিল যদি কি হয় অনিশ্চিত হয়। এখন ধরেন যে গোপালগঞ্জে একজনে গুরুতর আঘাত করা হয়েছে, তো তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 5 দিন চিকিৎসা করার পরে সে মারা গেছে। তো এখন ফৌজদারি কার্যবিধি অনুসারে মামলাটা ঢাকা শহরেও হতে পারে অথবা কি গোপালগঞ্জেও হতে পারে। ঢাকা হইলে কিন্তু আইনগত কোনো বাধা নাই। এখন ধরেন মামলাটা ঢাকা হয়েছে, এখন আদালতের কাছে মনে হচ্ছে যে ঢাকা হয়েছে ঠিক আছে, বাট এটা তদন্ত, ওই যে এটা সন্তোষজনক অনুসন্ধান বা তদন্তের জন্য মামলাটা কোথায় হলে ভালো হতো? ঘটনা যে জায়গা ঘটছে
সেই জায়গায়, তাহলে আদালত এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ঢাকা থেকে মামলাটা ট্রান্সফার করে পাঠাইতে পারে কোথায়? গোপালগঞ্জে। এই যে দেখেন 3 নাম্বার, যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে তা পরিদর্শন করা উক্ত অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য কি প্রয়োজন হতে পারে। 4 নাম্বার দেখেন, এমন ধরনের মামলা স্থানান্তরের আদেশ পক্ষসমূহের জন্য সুবিধাজনক হলে, যদি কোনো পক্ষ মনে করে যে এটা তার জন্য সুবিধাজনক, সে আবেদন করতে পারে, এবং আদালত যদি মনে করে পক্ষদের জন্য সুবিধাজনক তাহলে দিতে পারে। আর একটা আছে ন্যায় বিচারের জন্য এমন আদেশ কি প্রয়োজন বলে। তো এই 5টা কারণ আপনার মনে রাখতে হবে, এই হুবহু এই জিনিসই লিখিত পরীক্ষায় আসে। যে হাইকোর্ট বিভাগ কোন কোন ক্ষেত্রে মামলা স্থানান্তর করতে পারে, কার কার আবেদনের ভিত্তিতে পারে, একই জিনিস এখন থেকে মনে রাখলে আপনার জন্য ইজি হবে। আজ হোক আর কাল হোক এই জিনিস আপনার পড়তেই হবে, যার কাছে যান। উকিল হইলে আপনার এই জিনিস হতে যদি চান এটা আপনার পড়াই লাগবে। তো এখন আমরা চলে এসে দেখেন 526 ধারার অধীন হাইকোর্ট বিভাগ কোনো মামলা বা আপিল এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে স্থানান্তর করার আদেশ দিতে পারে, বা আন্ডারলাইন করবেন, নিজে বিচার করতে পারে, বা মামলা বা আপিলটি কি করতে পারে প্রত্যাহার করতে পারে। এখন এটা একটু দেখেন, বল দিবেন একই দায়রা বিভাগের এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোনো মামলা স্থানান্তর করার জন্য প্রথমে দায়রা আদালতে আবেদন করতে হবে। একই দায়রা আদালত মানে কি? ধরেন গোপালগঞ্জ, গোপালগঞ্জের এক ফৌজদারি আদালত হতে যুগ্ম দায়রা জজ 1 থেকে যুগ্ম দায়রা জজ 2 নিতে হলে আবেদন করতে হবে কার কাছে? গোপালগঞ্জ দায়রা জজ। দায়রা আদালত নাকচ করলে তারপর হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। কিন্তু ভিন্ন ভিন্ন দায়রা বিভাগ বলতেন, ভিন্ন ভিন্ন দায়রা বিভাগ মানে হলো ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট। ভিন্ন ভিন্ন দায়রা বিভাগ মানে কি? গোপালগঞ্জ আর নড়াইল। ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট। আচ্ছা, দেখেন, ভিন্ন ভিন্ন দায়রা বিভাগে ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের জন্য প্রথমে আবেদন করতে হবে কোথায়? হাইকোর্টে। উদাহরণ 1 দেখেন, একটি মামলা যশোর দায়রা আদালতের অধীন যুগ্ম দায়রা জজ যশোর 2 এ বিচারাধীন আছে। যদি মামলাটি আপনি দ্বিতীয় যুগ্ম দায়রা জজ যশোর হতে তৃতীয় যুগ্ম দায়রা জজ খুলনাতে স্থানান্তর করতে চান, যশোর থেকে খুলনা নিতে যাচ্ছেন, তাহলে আপনাকে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে কত ধারায়? 526 ধারায়। উদাহরণ 2টা দেখেন, একটি মামলা যশোর দায়রা আদালতের অধীন যুগ্ম দায়রা জজ যশোর 2 এ বিচারাধীন আছে। যদি মামলাটি দ্বিতীয় যুগ্ম দায়রা জজ যশোর হতে তৃতীয় যুগ্ম দায়রা জজ যশোর স্থানান্তর করতে চান, তাহলে আপনাকে প্রথমে যশোর দায়রা আদালতে আবেদন করতে হবে। যদি দায়রা আদালত নাকচ করে তারপর করতে হবে কোথায়? হাইকোর্ট। কাহিনী বুঝছেন? হ্যাঁ। তো জেনে রাখা ভালো, দেখেন, জেনে রাখা ভালো যে হাইকোর্ট বিভাগ যদি মনে করে যে মামলা স্থানান্তরের আবেদনটি মিথ্যা, আন্ডারলাইন করেন, মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর ছিল, মানে যে আবেদনটা করেছে তার আবেদনটা ছিল কি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর, 1000 টাকার অনধিক কোনো পরিমাণ অর্থ দেওয়ার জন্য আবেদনকারীকে আদেশ দিতে পারবে। 1000 টাকার অনধিক, এই জায়গায় 1000 টাকার পাশে লেখেন ক্ষতিপূরণ। 1000 টাকার অনধিক কি বলেন? ক্ষতিপূরণ। মানে যে মিথ্যা তুচ্ছ আবেদন করছে তারে বলবে তুমি ক্ষতিপূরণ দিবে 1000 টাকা। জি জি, ক্ষতিপূরণ হলে যার বিরুদ্ধে যে মামলা করছে অপরপক্ষ পাবে। হ্যাঁ জি। তাহলে এই ছিল আমাদের হাইকোর্টের 500, হাইকোর্টের মামলা স্থানান্তর বা মামলা প্লাস আপিল স্থানান্তর বা প্রত্যাহার দুইটাই আছে কত ধারায়? 526। বাট হাইকোর্ট যে যে 2টা ক্ষমতা এক ধারায় প্রয়োগ করতেছে, দায়রা আদালত মামলা স্থানান্তর হলো 526 খ, মামলা বা আপিল স্থানান্তর 526 খ, আর প্রত্যাহার হলো 528 এক। 528 এক মানে হাইকোর্ট যে দুইটা ক্ষমতা উনি এক্সারসাইজ করতেছে 526 ধারায়, দায়রা আদালতেরও ক্ষমতা 2টা, বাট উনি এই 2টা করতেছে কয়টা ধারায়? 2টা ধারায়। স্থানান্তর হলো 526 খ, আর প্রত্যাহার হলো কত? 528 এক। এই যে দেখেন 526 খ দায়রা জজের মামলা স্থানান্তর, এবং এই খটা হবে ব্র্যাকেট ছাড়া, যদিও ওই জায়গায় ব্র্যাকেট আছে বাট অ্যাকচুয়ালি হবে ব্র্যাকেট ছাড়া। দেখেন 526 খ ধারায় দায়রা জজ মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে। এ জায়গা শুধু স্থানান্তর, 526 খ মানে শুধু কি স্থানান্তর। ন্যায় বিচারের স্বার্থে দায়রা জজ তার দায়রা বিভাগের দিনে এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোন নির্দিষ্ট মামলা স্থানান্তরের আদেশ দিতে পারবে। দায়রা জজ মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে, আন্ডারলাইন করেন, ওই একই কথা, নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, স্বার্থ সংশ্লিষ্ট কোনো আবেদনের ভিত্তিতে, বা দায়রা জজ নিজ উদ্যোগে বাকি সোমোটো। অর্থাৎ দেখেন, অর্থাৎ মামলার কোনো পক্ষ একই দায়রা জজের দায়রা বিভাগাধীন এক ফৌজদারি আদালত হতে
অন্য ফৌজদারি আদালতে কোনো নির্দিষ্ট মামলা স্থানান্তর করতে চায়, তাহলে তাকে দায়রা জজের নিকট প্রথমে 526 খ ধারায় আবেদন করতে হবে। যদি দায়রা আদালত আবেদন নাকচ করে, তখন 526 ধারায় আবেদন কোথায় করতে হবে? হাইকোর্টে। উদাহরণ দেখেন যে একটি মামলা যশোর দায়রা আদালতের অধীন যুগ্ম দায়রা জজ যশোর 2 এ বিচারাধীন আছে। যদি মামলাটি আপনি যুগ্ম দায়রা জজ যশোর 2 হতে যুগ্ম দায়রা জজ যশোর 3 এ স্থানান্তর করতে চান, 2 হতে কোথায়? 3 এ, তাহলে আপনাকে প্রথমে যশোর দায়রা আদালতে আবেদন করতে হবে। যদি দায়রা আদালত নাকচ করে, তারপর কোথায়? হাইকোর্টে। আশা করি বুঝতে পারছেন, জিনিস একই। হাইকোর্ট বিভাগ যেটা প্রয়োগ করতেছে 526-এ, দায়রা আদালতের সেম ক্ষমতা, বাট দুইটা ধারা, 526 খতে হলো ট্রান্সফার, আর 528-এর একে হলো উইথড্রয়াল। দেখেন, 528 দায়রা জজের মামলা প্রত্যাহার, উইথড্রয়াল বা তলব করার ক্ষমতা। 528 ধারার অধীন দায়রা জজ বা তার অধীনস্থ যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের নিকট হতে কোনো মামলা বা আপিল বলতেন তলব করতে পারে। তলব করা মানে কি? উনি যা দিছিল ওইটা বিচারের জন্য তো উনি দিছিল, এখন উনার কাছে উনি ওইটা ফেরত আনবে। যে মামলা বা আপিল দায়রা জজ তাদের উপর অর্পণ করেছিল, এই যে দেখেন 528-এর 1 এবং 1-এর 1 লিখলে হবে, দায়রা জজ যে মামলা বা আপিল প্রত্যাহার করে বা তলব করে, সেই মামলা বা আপিল দায়রা জজ নিজে বিচার বা শুনানি করতে পারে, অথবা কি বিচার বা শুনানি করার জন্য তার অধীনস্থ কোনো আদালতে অর্পণ করতে পারে। ধরেন, আপনারা তো এটা জানেন যে আমলি আদালতে কোনো মামলা 205-এর গতে গেল তো দায়রা জজের কাছে, দায়রা জজ তখন ওই মামলাটা বন্টন করে দেয় যে অমুক যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ সেই। এখন যুগ্ম দায়রা জজ যখন বন্টন করে দিল, এখন কোন পক্ষদ্বয় যদি মনে করে যে এই মামলাটা যুগ্ম দায়রা জজ 1-এর কাছে উনি পক্ষপাতমূলক আচরণ করতেছে, তখন আমি আবেদন করব কার কাছে? দায়রা জজের কাছে। বলবো যে ইওর অনার, আপনি যে মামলা তারে দিয়েছিলেন, আপনি তার কাছ থেকে আনি আপনি নিজে বিচার করেন, না অন্য কোনো আদালতে দেন। বুঝতে পারছেন? তো তাহলে হাইকোর্ট বিভাগের মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহার 526, আর দায়রা জজের মামলা বা আপিল স্থানান্তর 526 খ, আর প্রত্যাহার 528 1। এবার ওই পাশে চলে আসি, দেখেন 528-এর 2 অলরেডি বলে দিছি আমরা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা। এখানে কিন্তু স্থানান্তর নাই, এ জায়গায় বলছি কি প্রত্যাহার বা তলব। হ্যাঁ, স্থানান্তর নাই, শব্দটা নাই, বাট স্থানান্তরের আবেদন আপনাকে করতে হবে, প্রত্যাহারের আবেদন যে আপনি তলব, ইওর অনার তার কাছে আমি ন্যায় বিচার পাচ্ছি না, আপনি তলব করে হয় নিজে বিচার করেন, নাহলে অন্য কোনো জায়গা পাঠান। দেখেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট যে মামলা অর্পণ করেছিল, সেই মামলা প্রত্যাহার বা তলব করতে পারে। এমন মামলা প্রত্যাহার বা তলব করে, আন্ডারলাইন করবেন এই যে, সে প্রত্যাহার বা তলব করে নিজে অনুসন্ধান বা বিচার করতে পারে, অনুসন্ধান বা বিচার করার জন্য অন্য যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারে। তাহলে আমরা যদি বলি সিজেএম, সিএমএম বা ডিএম, এনাদের মামলা প্রত্যাহারের ক্ষমতা আছে কততে? 528-এর 2। 528-এর 3টা দেখেন, 528-এর 3 দ্বারা সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হতে মামলা প্রত্যাহারের ক্ষমতা দিতে পারে। এটা অ্যাকচুয়ালি 528-এর 2-এই আছে, আমি 3 আর 2 এর মধ্যে তেমন কোনো পার্থক্য পাই নাই। 528-এর 2-এও ওই চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিছে। তো আমরা যা আলোচনা করলাম সেটা একটু সামারি বলি, যে মামলা আপিল বিভাগ মামলা বা আপিল শুধুমাত্র স্থানান্তর করতে পারে 525 ক, হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ হতে অন্য বেঞ্চে। হাইকোর্ট বিভাগ তার অধীনস্থ যে কোনো আদালতে মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহার করতে পারে 526 দ্বারা। দায়রা আদালত মামলা বা আপিল স্থানান্তর করতে পারে 526 খ। দায়রা আদালত মামলা বা আপিল প্রত্যাহার করতে পারে 528-এর 1। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, ইনরা মামলা বা আপিল প্রত্যাহার করতে পারে 528-এর 2। তো আমরা বিগত বছরের প্রশ্ন একটু পড়ে ফেলে আমরা প্রায় শেষে চলে আসছি। যে যুগ্ম দায়রা জজ আদালত হতে একটি মামলা প্রত্যাহার করতে পারে সংশ্লিষ্ট কোন জজ? দায়রা জজ। 2 নাম্বার দেখেন, কোন জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোন জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট, অন্য জেলা হলেই আবেদন কোথায় করবে? হাইকোর্ট। সহজ কথা, অন্য জেলায় হলেই হাইকোর্ট।
তো প্রশ্ন মোটামুটি যা আছে এগুলো পারবেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বলি। 9 নাম্বার প্রশ্নটা দেখেন, 9 আর 10 বিবিআই। নয়তো বলছে যে হাইকোর্ট বিভাগ যদি মনে করে মামলা স্থানান্তরের আবেদনটি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর ছিল, তাহলে অনধিক 1,000 টাকা জরিমানা জমা দেওয়ার জন্য আবেদনকারীকে নির্দেশ দিবে। 1,000 টাকা, যদিও জরিমানা বলছে, বাট অ্যাকচুয়ালি এই জায়গা হবে কি, ক্ষতিপূরণ। 10 নাম্বারটা দেখেন, 526 ধারায় ফৌজদারি মামলা স্থানান্তরে আবেদন করার ক্ষেত্রে বিচারিক আদালত অনধিক 1,000 টাকার বন্ড সম্পাদন করার জন্য নির্দেশ দিয়ে মামলার কার্যক্রম মুলতবি রাখতে পারে। এটা আমরা ভিতরে পড়ি নাই। এটা হলো অনধিক কয় টাকা, 200 টাকার বন্ড। ফৌজদারি মামলা স্থানান্তরের আবেদন করার ক্ষেত্রে বিচারিক আদালত, স্থানান্তর করার ক্ষেত্রে আপনি স্থানান্তর আবেদন করছেন, তো বিচারিক আদালত বলবে কয় টাকার বন্ড দিতে বলবে, 200 টাকার বন্ড সম্পাদন করে মামলার কার্যক্রম কি রাখতে পারবে, মুলতবি রাখতে পারবে। তো আজকে আমাদের মামলা স্থানান্তর রিলেটেড এতটুকুই। এখন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আমি অনলাইনে যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলে দিই, আগামী বুধবারে আমাদের ফৌজদারি কার্যবিধি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং আগামী মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল যে মঙ্গলবার, তার পরের মঙ্গলবার আমাদের ফৌজদারি কার্যবিধির 100 মার্কের মডেল টেস্ট 1 অনুষ্ঠিত হবে। যারা যারা এখনো ভর্তি হননি, অনলাইন প্লাস অফলাইন, যাদের যাদের কাছে এখনো টাকা পয়সা বকেয়া আছে, ফি বকেয়া আছে, দয়া করে দ্রুত দিয়ে দিবেন। আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বেশি বৃদ্ধি পাবে। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নতুবা আমরা পরীক্ষায় চলে আসি। হ্যাঁ, দিচ্ছি, wait। যার যাওয়ার সময় দিয়ে নেন, বসেন, পরীক্ষা দেন।